আমাদের এই আদরের ভালোবাসা চ্যানেল থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা নতুন নতুন গল্প নিয়ে আসি। তো নতুন নতুন গল্প শুনতে দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো গল্প শুরু করা যাক। কিছু মাস ধরে অরু খুব ডিপ্রেশনে আছে। তার ডিপ্রেশনের কারণ দাঁড়ালো তন্ময়ের সামনে গেলেই কিছু না কিছু উদ্ভট কাণ্ড কারখানা সে করে বসে, যা খুবই বিব্রত বোধ করতে করতেই মূলত তার ডিপ্রেশনে চলে এসেছে। যেমন প্রতিদিনের মতো গত সপ্তাহে সে তন্ময়ের বাসায় পড়তে গিয়েছিল। পড়ার এক ফাঁকে তার হাঁচি এলো। হাঁচি দিতে গিয়ে খেয়াল করলো হাঁচির সাথে সর্দি বেরিয়ে গিয়েছে। এমতো অবস্থায় সে হাত তার মুখ থেকে সরাতে পারছে না। লুকিয়ে ওড়না বা জামাই যে মুছবে তারও উপায় নেই। তন্ময়ের সামনেই বসে কফি খাচ্ছিল। বিষয়টি তন্ময়ের চোখে পৌঁছতেই সে পেছন থেকে টিস্যু এগিয়ে দিল। তারপর কফি হাতে বেরিয়ে গেল। বিষণ্ণ মন নিয়ে নাক পরিষ্কার করা অরুর জীবনে এমন বিব্রতকর পরিস্থিতি ইদানিং হয়েই চলেছে। যেমন পরশু তার টেস্ট ছিল, তন্ময় থেকে মনোযোগ সহকারে পড়াচ্ছিল, অরুও মনোযোগ দিয়ে পড়ছে। তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পড়ালেখা চলছে। এমন সময় অরু শব্দ করে উঠল। এখন সেটা কিসের শব্দ ছিল তা বুঝতে বাকি নেই কারো। শব্দ শুনেও না শোনার ভান করে পড়িয়ে চলেছে তন্ময়, কিন্তু অরু আর পড়তে পারল না। হন্তদন্ত ভঙ্গিতে বইপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল। সেই যে বেরিয়েছে লজ্জায় সে এখনো তন্ময়ের সামনে যেতে পারছে না। বাড়িতে সারা দিন থাকে তখন তো এটা হয় না, তাহলে তন্ময়ের সামনে গেলেই কেন হবে? নির্লজ্জ শব্দ একটা। লজ্জায় হতভম্ব অরু নিজের উপরেই চরম বিরক্ত তাকে বিরক্ত করতে চলে এসেছে দীপ্তির হাতে নিউজ পেপারের এক অংশে বড় করে সাহিবার ছবি দেওয়া হয়েছে। তন্ময়ের ছোট বোন সাবিহা একজন জার্নালিস্ট তাকে পত্রিকায় দেখতে পাওয়া আসলেই প্রশংসনীয়। আর্টিকেলটায় ছোট ছোট শব্দে প্রশংসা করা হয়েছে সাবিহার। দীপ্ত গলা পরিষ্কার করে উচ্চস্বরে আর্টিকেল পড়তে শুরু করলো। সম্পূর্ণটা শুনে অরু তার বোনের উপর গর্বিত। ব্যাগে বইপত্র গুছিয়ে নিয়ে দীপ্তর সামনে এসে দাঁড়ালো। দীপ্তর হাত থেকে নিউজ পেপার নিয়ে নিচে কয়েকবার দেখল। মাথা নষ্ট করা সুন্দরীকে বুকে ভেঙে ফেলার যন্ত্র লাগছে একদম। আপুর এই ছবিটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আমারও তো পছন্দের। বড় চাচুকে দেখিয়েছিস? সবাই দেখেছে, শুধু তুমি মাত্র দেখেছো। হুট করে অরুর বিষণ্ণতা আবারও ফিরে এলো। যদি সে দীপ্তকে বলতে পারত তার বিষণ্ণ মনের কারণ, তাহলে হয়তো একটু মনে শান্তি পেত। তারপর ভাবল দীপ্ত ছোট হলেও ছেলে মানুষ, হেসে তাকে নিশ্চয়ই বলবে, যে তুমি বায়ু দূষণ করে ফেলে, তাও তন্ময়ের সামনে। তখন তো অরু লজ্জায় চিন্তা মরে যাবে। বিষণ্ণ মনকে শান্ত করে বলল, আকাশ ভাইয়া কোথায়? বেরিয়েছি? হ্যাঁ আপুও বেরিয়েছে? হ্যাঁ। এই আপুকে ফোন করে বল আজ আমাদের ট্রিট দিতে। তোমার বলতে হবে না, এটা আগেই বলে রেখেছি। আপু বলেছে রাতে ফেরার সময় পিৎজা, কোক এবং বার্গার আনবে সবার জন্য। আচ্ছা, তুই এখনো বাড়িতে কেন? স্কুল যাসনি? আমার ডায়রিয়া হয়েছে আজ। বড় চাচু অরুর মন খারাপ হয়ে এলো। তার ডায়রিয়া হয় না কেন? ডায়রিয়া হলে দীপ্তর মতো সেও রেস্ট নিতে পারত এই সুন্দর ওয়েদারে। আফসোস পেটে জমিয়ে কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। সাধারণত ড্রাইভার চাচা অরুকে আর দীপ্তকে একসাথে স্কুলে দিয়ে আসে, কারণ তাদের স্কুল, কলেজ এবং ভার্সিটি একসাথেই। তবে মাঝে মধ্যে অরু বাইসাইকেল করে কলেজ যেতে স্বাচ্ছন্দ্য অনুভব করে, যেমন আজ সে সাইকেল নিয়ে চলল। হুট করে তার আরেকটি বিব্রতকর পরিস্থিতি মনে পড়ল। মাসখানেক আগের ঘটনা। অরু তন্ময়ের জন্য নিচে হাতে কফি করেছে এবং কফিটা ঠিক টি টেবিলের উপরে রেখেছিল। তন্ময় গোসল সেরে কফি নিয়ে অরুর সামনে বসেছে। অরু পড়ার ফাঁকে ফাঁকে চুলগুলো আলতো করে গুছিয়ে নিচ্ছে। আশায় আছে কফির প্রশংসা শুনবে তন্ময়ের মুখ থেকে। তৎক্ষণাৎ মাথা তুলে খেয়াল করলো তন্ময়ের কফির মগে একটা বড় চুল, যেটা দেখে বোঝা যাচ্ছে তার মাথার। এই চুল দেখলে তন্ময় কফি আর খাবে না, এর জন্য সে দ্রুত চুলটা সরিয়ে ফেলতে চাইছে। বুদ্ধি করে এগিয়ে গেল সামনে।
তন্ময় কফি মুখে নিয়েছে আর অরু কফির মগ ধরেছে। ছোট মগ দুজনের ধরায় দুজনেই একই মুহূর্তে আবার ছেড়ে দিয়েছে। গরম কফির মগ পড়ল তন্ময়ের গুপ্ত স্থানে। বড় বড় চোখ করে চেঁচিয়ে উঠল অরু। দ্রুত এগিয়ে গিয়ে ছাড়তে লাগলো তন্ময়ের গুপ্ত স্থানের উপর। হতবম্বের মতো কিছুক্ষণ বসে থেকে তন্ময় উঠে দাঁড়িয়ে চলে গেল। মাথাটা ঠান্ডা হতেই অরুর মস্তিষ্ক জ্বলে উঠল। তারপর হাতটা ধরে সে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর হাতটি বিছানায় ফেলে নিঃশব্দে হাউমাউ করে কেঁদে উঠল। ওটা কি তার ধরার মতো জায়গা? দুঃখে কষ্টে অরু তারপর 1 সপ্তাহ পড়তে চায়নি। সেই লজ্জাজনক পরিস্থিতি মনে করে অরু ডিপ্রেশন বেড়ে চলেছে। সাইকেল নিয়ে সাইকেল পার্ক করছে। অরু ওর পাশে সাইকেল পার্ক করে বলল, ব্যাপার কি তোর? কাল কলেজ আসলি না যে? ডায়রিয়া? আরে ভাই, আমাকে বাদে সবার ডায়রিয়া। ডায়রিয়া কি আমার সাথে শত্রুতা করেছে? হ্যাঁ, দীপ্তরও ডায়রিয়া হয়েছে। তুই সেদের ডায়রিয়া চাইছিস? হাল তুমি? চাইবো না? ডায়রিয়া হলে যদি কলেজ মিস দেওয়া যায় তাহলে আমি সেটাই চাই। পাগল, জানিস সুমনা নতুন প্রেম করছে? কার সাথে? স্কুলের সহযোগী শিক্ষক মুনিম স্যারের সাথে। অরু নিশ্চুপ হয়ে গেল। সুমনা তার কাজিনকে নিয়ে কি কেউ গসিপ করে? হয়তো কেউ করে না, কিন্তু সে করে। করার অবশ্য অনেক কারণ আছে। সুমনা আর তার কখনো বনে না, বনবে কিভাবে? সুমনার চলাফেরা আর তার চলাফেরার আকাশ পাতাল তফাৎ। এই মেয়ে 2-1 দিন পর পর নতুন প্রেমে জড়ায়। ওর নামে কত খারাপ আলাপ আলোচনা শোনা যায়। এর উপর বেশ কয়েকবার তন্ময়কে সুইসাইডও করতে হয়েছে, তাও তার চোখের সামনে। তন্ময় কখনো পাত্তা দেয়নি, বিদায়ের সুযোগ পায়নি। না হলে অরুর মনে হয় তন্ময়কে নিজের সব বিলিয়ে দিত না চাইতে। পেছন থেকে কেউ তার নামে ডাকলো। অরুর সঙ্গে মার্জিও পিছনে তাকালো। অয়ন সাদা শার্ট প্যান্ট, গলায় টাই ঝুলিয়ে কাঁধে ব্যাগ চেপে এগিয়ে আসছে। অয়ন তাদের সিনিয়র, অনার্স 2nd ইয়ারে এবার। আবার তাদের বাড়িরও পাশাপাশি। এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে আসা যাবে এমন সিচুয়েশন। তাদের পরিবারের মধ্যে বেশ সুন্দর একটা বন্ডিং আছে। মজার বিষয় হচ্ছে অয়নের পিছুও সুমনা পড়েছিল, কিন্তু অয়নের পাত্তা পায়নি। অরু হেসে তাকাতেই অয়ন বলল, ট্রিট কই? আমাকে বলে লাভ নেই অয়ন ভাইয়া, আপুকে গিয়ে বলতে হবে। জার্নালিস্ট সে, ছবি পত্রিকায় তার ছেপেছে, পাকাপোক্তভাবে নিজেকে সেটেলও করে নিয়েছে। আর তুমি আমার থেকে ট্রিট চাও? তোর আপুকে বুঝি পাওয়া যায়? আচ্ছা, তাড়াতাড়ি ফিরবে, ট্রিট দেবে। ছাদে আমাদের আড্ডা হবে আজ। তোমাকে ইনভাইটেশন দিলাম, চলে আসিও। অয়নের চোখ জোড়া চলচল করে উঠল। সত্যি? পাক্কা? তাহলে আমি কিন্তু চলে আসবো। ঠিক এক্সাক্ট সময় বল। 9টা। আচ্ছা। অয়ন বন্ধুদের দিকে চলে গেল। যেতে নিয়ে আর একবার শিওরিটি দিল সে কিন্তু চলে যাবে। অরু হেসে মাথা দোলালো। মার্জি অরুর পাশ থেকে ফিসফিসিয়ে বলল, দেখ সুমনা এদিকে তাকিয়ে। অরু হাসলো। ওর ক্রাশ সেধে এসে কথা বলছে আমাদের সাথে, তাই জ্বালা করছে ওর। দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে সামনে। যেমন আজকের মতো আনন্দ তারা আর পায়নি জীবনে। সাবিহা মাত্রই অফিস থেকে বেরিয়েছে, এখন সন্ধ্যে 6টায়। কিছু খেয়ে আবার অফিসে ঢুকবে। মূলত তাদের ব্রেক টাইম এখন। হেঁটে বাসস্ট্যান্ডের সামনে দাঁড়ালো। রাস্তা পার হয়ে ওপার যাবে এমন সময় তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তন্ময় ভাই লেখাটি ভেসে উঠেছে। সাবিহা কল রিসিভ করলো। হ্যাঁ ভাই, কোথায় তুই? অফিস থেকে বেরোলাম মাত্র, ব্রেক টাইম এখন। বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। আশেপাশে আছি, দাঁড়িয়ে থাক, আসছি আমি। আচ্ছা। সাবিহা কল কেটে পাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে একটি ছেলে দাঁড়িয়ে, পরনের সাদা হুডি, আর চোখে তার দিকেই তাকাচ্ছে। ছেলেটিকে চিনতে সময় লাগলো না সাবিহার। সময় লাগবে কিভাবে? দিনে 2-1 বার এই ছেলে ওর সামনে চলে আসবে কোনো না কোনো অজুহাত নিয়ে। সবই বুঝে সাবিহা। একটা ছেলে বারবার সামনে কেন আসছে, বা কেন তাকে ফলো করছে, বা কেন তার দিকে বারবার তাকায়, এগুলো বুঝতে পারে সে। বুঝলেই বা কি,
ভাবতেই সাবিহার লজ্জা লাগে। সে এইবার মাস্টার্স প্রথম বর্ষে, অয়ন মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে, বাচ্চা ছেলে, মাত্র গ্রো আপ করছে। চেহারায় এখনো বাচ্চামো ভাব, ক্লিন শেভে তাকে বাচ্চা তো লাগবেই। তার উপর সাবিহার সন্দেহ জাগে এই ছেলের মনে হয় এখনো দাড়িও গজায়নি। নেহাতি বাচ্চা ছেলে, তার উপর ছোট থেকে ওকে বড় হতে দেখেছে। খারাপ কোনো ব্যবহার করতেও দ্বিধা বোধ হয়। এক প্রকার সে জালে আটকে, একটা কাঁটা তার গলায় আটকে, না পারছে কাঁটা ফেলতে আর না পারছে গিলতে। প্রতিদিনের মতো অভিনয় সুরে পড়ল, অয়ন, তুমি এখানে? অয়ন ভদ্র ছেলের মতো এগিয়ে সামনে দাঁড়ালো। প্রত্যেক দিনের মতো মিথ্যে একটা বলে দিল। বন্ধুকে ড্রপ করতে এসেছিলাম। ও আচ্ছা, কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। ইউ ডিজার্ভ ইট। সাবিহা হাসলো, হেসে বলল। থ্যাঙ্কস। তন্ময়ের পৌঁছতে 10 মিনিট লেগেছে। তাকে দেখেই বাইকের পেছনে উঠে বসলো সাবিহা। তন্ময় হুট করে অয়নকে খেয়াল করলো যে আপাতত বাইকে বসে এখানে মাত্রই পৌঁছিয়েছে এমন ভঙ্গিমা করছে। তুই এখানে যে? হয়েছে কি ভাই, বন্ধু সচিবের এখানে দরকার ছিল, ড্রপ করতে এসেছিলাম। তুই কি এখন বিজি? না ভাই, বাসায় যাচ্ছিলাম। তো আয় আমাদের সাথে। আজ সাবিহা নাম করা জার্নালিস্টদের মধ্যে একজন হতে পেরেছে। নিউজ পেপারে দেখেছিস? আই এম প্রাউড অফ হার। তাই ওকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছিলাম। আয় সাথে, ট্রিট দেই। আচ্ছা ভাই। তন্ময় বাইক স্টার্ট করে যেতেই অয়নও বাইক স্টার্ট করে পিছন পিছন চলল। বসুন্ধরার সামনে এসে একটা রেস্টুরেন্টে বাইক থামালো। অয়নও এসে পাশেই থেমেছে। তন্ময় বাইক লক করে হেলমেট এবং চাবি নিয়ে সাবিহার দিকে তাকালো। সারাদিন কাজ করে সাবিহার চোখ মুখ ক্লান্ত। বোনের কাঁধ চেপে রেস্টুরেন্টের ভেতরে নিতে নিতে তন্ময় বলল, কি দরকার এত কষ্ট করার? পড়াশোনা মন দিয়ে কর শুধু। তোমারও তো এত কাজ করার প্রয়োজন নেই, বাবার এত টাকা পয়সা ফেলে কেন করো? তুই জানিস কেন করি? তাহলে তুমিও জেনে নাও আমি কেন করি। তন্ময় তর্ক করতে জানে না, অল্পতেই হার মেনে যায়। একটি সাইলেন্ট কর্নার বেছে নিল। সেখানেই 3 জন বসলো। সাবিহা বসে তন্ময়ের ঘামে ভেজা মুখ দেখে মন খারাপ করে ফেলল। কখনো গাড়ি ছাড়া চলাচল না করা তার ভাই এখন এত কষ্ট করে অফিস করে, ভাবতেই সাবিহার শ্বাস আটকে আসছে। ব্যাগ থেকে রুমাল বের করে তন্ময়ের কপালের ঘাম মুছে দিল। অফিসে অনেক প্রেশার বুঝি? হ্যাঁ, একটু একটু আর কি। মা কেমন আছে? ভালোই। তোর চিন্তা করে সারাদিন। বাবার কথা জিজ্ঞেস করবে না ভাইয়া? তন্ময় ওয়েটার ডাকলো। সাবিহার কথাটি সম্পূর্ণ অগ্রাহ্য করল। সাবিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ ফেরাতেই অয়নের উপর নজর পড়ল। তার দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে, চোখ দিয়ে খেয়ে ফেলবে যেমন। সাবিহার ইদানিং মনে হচ্ছে এই ছেলে নিজ থেকে থামবে না, তাকে খোলাখুলি ওর সাথে কথা বলতে হবে। তন্ময় মেনু এগিয়ে দিয়ে বলল, কি খাবি? অর্ডার দে। সাবিহা বলল, ট্রিট তো আমার দেওয়ার কথা। তুই ট্রিট দিবি? তাও আমাকে? আমাকে এখনো ছোট ভেবে রেখেছ। আমার কাছে এখনো ছোট্টই তুই। হুম। ওয়েটার অর্ডার নিয়ে যেতেই তন্ময় এবার অয়নের দিকে ফিরল। তো পড়াশোনা কেমন চলছে অয়ন? ভালো ভাই। একমাত্র ছেলে তুই, তোর বাবার অনেক আশা আকাঙ্ক্ষা তোর উপর, তাই মন দিয়ে পড়াশোনা করবি। জি। তা প্রেম প্রেম করছিস নাকি? না না ভাই, একদমই না। কেন, কাউকে ভালো লাগে না? ভালো তো লাগে। কাকে? আছে একজন, কিন্তু এগোনো সাহস পাচ্ছে না। আজকাল প্রপোজ করতে সাহস লাগে নাকি? না, আমার পছন্দের মানুষ খুব রাগী স্বভাবের, যদি উল্টাপাল্টা রিয়াকশন করে। সাবিহা কেসে উঠল। তন্ময় কথা বন্ধ করে 1 গ্লাস পানি এগিয়ে দিল। পানি খেয়ে নিজেকে শান্ত করে সাবিহা টপিক ঘুরিয়ে ফেলল। ভাইয়া, আমি কিছু পার্সেল নেব ওরুদের জন্য। এখন নিলে তো ঠান্ডা হয়ে যাবে, তাই না? ভাবছি ছুটি হলেই নিয়ে ফিরবো। ওদের আজ ট্রিট দিতেই হবে। আমার অপেক্ষায় নিশ্চয়ই বসে এক একটা। তন্ময় বলল, এই ওরু পড়তে আসছে না যে? কে জানি। গিয়ে বলিস আজ টাইম মতো চলে আসতে। তুমি ওকে কেন পড়াচ্ছ? এভাবেই সারাদিন অফিস করো, বাসায় ফিরে রেস্ট করবা তা না? তুমি জানো ওরুর দেখা দেখি এখন দীপ্তও তোমার কাছে পড়তে চায়। তন্ময় হেসে বলল,
ও তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওকে আমার পড়াতে হবে কেন? ওরও হায়ার ম্যাথমেটিক্সে বেশ দুর্বল, টিচার্সদের পড়ানো বোঝে না, বিধায় ওকে আমার আলাদা করে পড়ানো। 7:30 অরু কাঁধে ব্যাগ চেপে বেরিয়েছে। তার উদ্দেশ্য তন্ময়ের বাসা। বেশি দূর না এখান থেকে, সাইকেল করে চলে যাওয়া যায়। এতক্ষণে নিশ্চয়ই তন্ময় কাছ থেকে চলে এসেছে। অরুর একটু সংকোচ অনুভব হচ্ছে, কিন্তু এত সংকোচ অনুভব করলে হায়ার ম্যাথামেটিক্সে আবারও 40-এর নিচে পাবে। তন্ময় ছাড়া সে কারো থেকে পড়া বোঝে না। তার টিচার্সরা তাকে হায়ার ম্যাথামেটিক্স বোঝায় নাকি গরুর ঘাস খাওয়ায় অরু বুঝে পায় না। তার তো ইচ্ছে করে সব কয়টা সাবজেক্ট তন্ময় থেকে পড়তে, কিন্তু তন্ময়ের সময় কই। আগের দিনগুলো মনে পড়তে লাগলো অরু, যখন তারা সবাই একসাথে একই ছাদের নিচে থাকতো। তন্ময়কে ঘুম থেকে উঠেই দেখতে পেত। সন্ধ্যার পর তন্ময় সবাইকে পড়াতে বসাতো। কই সেই দিনগুলো? তাদের পরিবার না ভাঙলে কি চলছিল না? এই দ্বন্দ্ব ঝগড়া বিবাদ না হলে কি পারতো না? অরু খুব করে চায় বড় চাচু আর বড় মায়ের যেন ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। আর কত? 2 বছর তো হয়ে গেল, আর কত অপেক্ষা? অরু একটা 8তলা বিল্ডিং এর সামনে সাইকেল থামালো। তাকে চিনে দারোয়ান ঢুকতে দিল। ঢুকে সাইকেল লক করে লিফট ধরলো। তন্ময়দের ফ্ল্যাট 5 তলায়। সেখানে পৌঁছে কলিং বেল চাপলো। দরজা খুলে দিয়েছে জবেদা বেগম, অরুর বড় মা। অরু ব্যাগ ফেলে চাপটে ধরলো তাকে। ভেতরে আয় আগে। গলা চাপটে ধরেই ভেতরে গেল। চারপাশে নজর বুলিয়ে বলল, কই তন্ময় ভাই? আসছি বললো, তুই পড়তে বস, এখনই চলে আসবে। অরু টেবিলে বসে সরঞ্জাম তৈরি করছে। প্রথমে চুল বাঁধলো, যেন চুল টুল কোথাও না উড়ে যায়। তারপর টিস্যু এগিয়ে রাখলো সামনে, যদি কাশি চলে আসে টিস্যু কাজে দিবে। কিন্তু বায়ু দূষণ প্রতিরোধ কিভাবে করবে? সে ভেবে রাখলো বায়ু দূষণ শুরু করার আগেই উচ্চস্বরে কথা বলে তন্ময়কে শুনতেই দেবে না। তন্ময় ফিরেছে শুনে অরু কান পেতে, কিন্তু স্পষ্ট কোনো কিছুই শুনতে পাচ্ছে না। এত ছোট স্বরে কথা বলে এই লোক। টেবিলে বসে কান পেতে থাকলে শোনা যাবে না। আর এমন আধো আধো স্বরের কণ্ঠ অরুর শুনতে বিরক্ত লাগে। তাই সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। ছোট ছোট পায়ে দরজার পর্দা দ্বারা আড়াল হয়ে কান পেতে দিল। তন্ময় তখন জুতো খুলছে। দুয়ারের সামনে জবেদা বেগম ছেলের ব্যাগ হাতে দাঁড়িয়ে। তন্ময় বলল, ভালো কাজের লোকের সন্ধান পেয়েছি, কাল আসতে বলবো? আবার একই প্রসঙ্গ? এতটুকু কাজ আমি একাই করে নিতে পারি। সারাদিন বাসায় একাই বসে থাকি, কাজের লোকের প্রয়োজন নেই। একা থাকো বিধায় তো বলছি, সাথী পেয়ে যাবে কথা বলার। না, দরকার নেই। তাহলে তুমি আমার কাপড় চোপড়ে হাত দিবা না, আমি নিজেরটা নিজেই ধুয়ে নেবো। জবেদা বেগম অসহায় হয়ে পড়ল। তন্ময় আবারও বলল, তোমার কোমরে সমস্যা, ডাক্তার না করেছে বসে কাজকর্ম করতে? এখন যদি তুমি এসব ধোয়া মোছা করো কিভাবে হবে মা? এমন বাচ্চাদের মতো জেদ ধরে থাকলে হয়? ছেলের গম্ভীর মুখ দেখে জবেদা বেগম আর তর্ক করলেন না, বরং রান্নাঘরের দিকে যেতে নিচ্ছিলেন। তন্ময় পেছন থেকে জবেদা বেগমের চোখের সামনে আজকে নিউজ পেপার মেলে ধরল। সাবিহার ছবি দেখে তিনি ভড়কে গেলেন। তন্ময়ের হাত থেকে নিউজ পেপার নিয়ে পড়তে শুরু করলেন। মেয়ের সম্পর্কে এত সুন্দর প্রশংসা পত্রিকায় ছেপেছে দেখে তার চোখ জোড়া ভিজে উঠেছে। আঁচলে চোখ মুছতে মুছতে আর্টিকেল বেশ কয়েকবার রিপিট করে বাড়ালো। তন্ময় হেসে রুমের দিকে পা বাড়ালো। অরুর সঙ্গে সঙ্গে টেবিলে গিয়ে বসেছে। রুমে ঢুকে আরুকে তন্ময় দেখে তন্ময় চমকে গেল। অরুর আশেপাশে বইয়ের থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিসপত্র, রুমাল, টিস্যু, ওড়না, সাউন্ড বক্স, এত কিছুর সামনে তন্ময় অরুর চেহারা দেখতে পারছে না। এসব কি করে রেখেছিস? অরু মাথা তুলে তাকালো না, বইয়ে নজর রেখে বলল, প্রয়োজনীয় জিনিসপত্র সামনে রেখেছি, দরকার পড়ে আমার। এই পাগলকে জবাব দিল না তন্ময়। সে বই নিজের কাছে নিয়ে একটা নতুন চ্যাপ্টার বের করে অরুর সামনে দিয়ে বলল, দেখ সলভ করতে পারিস নাকি, ভুল হলে সমস্যা নেই, আমি এসে বুঝিয়ে দেবো। অরু মাথা দোলালো। তন্ময় বাথরুমে গিয়েছে, সেদিকে নজর বুলিয়ে বইয়ের দিকে তাকালো। জবেদা বেগমের চোখ জোড়া তখনও লাল। তিনি এসে প্রশ্ন করলেন, তোর জন্য কফি করব? বড় মা, শুধু 1 গ্লাস পানি। আচ্ছা।
তন্ময় যখন বেরিয়েছে অরুর সামনে তখন একটি পানির গ্লাস। সে এতটাই ব্যস্ত পড়ালেখায় যে পানিটুকু খায়নি। তন্ময় জবেদা বেগমের থেকে কফি নিয়ে এসেছে। অরুর পাশের চেয়ারে বসেছে সবে। তখনই অরুর হাত লেগে পানির গ্লাস অসাবধানতাবশত তন্ময়ের উপর পড়ল। তার সাদা টি শার্ট ভিজে বুকের দুপাশের কয়লা স্পষ্ট ফুটে উঠেছে। এবারও অরু হন্তদন্ত হয়ে তন্ময়ের বুক আবিষ্কার করতে নেমেছে। তন্ময়কে ঠেলে ঠুলে তার পরিষ্কারের কার্যক্রম চলছে। আর না দিতে পেরে তন্ময় চেঁচিয়ে উঠল। অরু! আচমকা ধমকে অরু কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, সরি ভাইয়া, দেখি নাই আমি। তুই দেখিস কি আমার মাথা? গাধা একটা। তোর মতো এমন মেসি পার্সন আমি আমার লাইফে আর দুটো দেখিনি। অরুর কান্নাকাটির শব্দ শুনে জবেদা বেগম চলে এসেছেন। কি হয়েছে? হয়েছে আমার মাথা। বলেই তন্ময় রুম থেকে বেরিয়ে গেল। এদিকে অরু টিস্যু দিয়ে কাঁদতে কাঁদতে নাক পরিষ্কার করে জবেদা বেগমের দিকে তাকালো। তুমি বলো বড় মা, পানি পড়েছে, এটা কি আমার দোষ? পানি চেয়েছি আমি, দিয়েছো তুমি। পড়েছে তার গায়ে, তার মানে আমরা তিনজন সমান অপরাধী, অথচ সে আমাকে ধমকে রাখলো না কিছু। জবেদা বেগম অরুর মাথায় হাত বুলিয়ে বললেন, থাক, কাঁদিস না। কাজ থেকে এসেছে তাই মাথা গরম। এবার হাত পা সামলে রাখবে, কেমন? অরু মাথা দুলিয়ে আবার চেয়ারে বসল। তন্ময় টি শার্ট পরিবর্তন করে এসেছে। দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে পাশে বসল। অরুর সামনে থেকে বই নিয়ে কয়েকটা টপিক দাগালো করার জন্য। সে খাতা কলম নিজের দিকে নিয়ে বোঝাতে শুরু করেছে। অরু নাক টেনে টেনে বোঝার চেষ্টা করছে, তবে পারছে না। নাক টানার শব্দে তন্ময়ের অর্ধেক কথাই সে শুনতে পাচ্ছে না। তন্ময় শব্দ করে কলম টেবিলে রেখে বলল, তুই বাথরুমে যা, গিয়ে কান্নাকাটি, নাক পরিষ্কার, আরো যত কাজ আছে সেরে আয় যা। অরু আরেকটু শব্দ করে কেঁদে বাথরুমের দিকে হাঁটা দিল। বাথরুমের ভেতরে ঢুকে নিজেকে আয়নায় দেখে তার কান্না থেমে গেল। ইসকে বিশ্রী, এভাবে কেউ কান্না করে? অরু মুখ ভালো মতো দেখে কয়েকটা সুন্দর পদক্ষেপ ট্রাই করেছে কান্নার। অবশেষে নিজেকে গুছিয়ে নিয়ে বেরোলো। তন্ময় তখন নিজের অফিসের ডকুমেন্টস দেখছে। অরুকে দেখে বলল, বস। অরু বসল নিজের জায়গায়। আবারও পড়ায় মনোযোগী হলো। তন্ময়ও তাকে মনোযোগী সহকারে ম্যাথামেটিক্স বোঝাচ্ছে। এমন সময় অরুর নাক আবারও পিটপিট করছে। বুঝে উঠবার আগেই সে হাঁচি দিয়ে উঠল। তন্ময় পাথরের ন্যায় কিছুক্ষণ বসে থেকে উঠে চলে গেল। যাওয়ার পূর্বে বলল, যা বাসায় যা, গিয়ে হাঁচি কান্না যা আছে শেষ কর কালকের মধ্যে। অরু মুখ ভেঙিয়ে ব্যাগ গোছাতে শুরু করেছে। কত ভাব লোকটার! এই একটু ঝামেলা তো আজকাল হয়েই থাকে, সাধারণ বিষয়। এত রিয়াক্ট করার কি আছে? অরু ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল। যাবার সময় তার হাতে জবেদা বেগম চিংড়ির তরকারি ধরিয়ে দিল। এটা তার পছন্দের। বাটি সাইকেলের সামনে রেখে সাইকেল চালিয়ে প্লেন্টিং থেকে বেরিয়ে গেল। যেতে নিয়ে সে কয়েকবার হাঁচি দিয়ে উঠেছে। পাঁচতলার বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে নিয়ে তার যাওয়ার পথে তাকিয়ে থাকা তন্ময়কে ও দেখতে পেল না। সে তখনও তার হাঁচি কাশি নিয়ে বড়ই ব্যস্ত। মোড়ের সামনে যেতেই সাইকেলের চেন পড়ে গেল। মাঝ রাস্তায় ঠিক করতে ইচ্ছে হচ্ছে না বলে সাইকেল থেকে নেমে গেল। সাইকেল হাতে চালিয়ে হেঁটে হেঁটে যাবে ডিসিশন নিল। আসলে অরুর তন্ময় ভাই এতটা শান্ত কোনো কালেই ছিল না। গম্ভীর এবং অশান্ত প্রকৃতির লোক তিনি। খুব কম কথা বলতো সে। দরকার ছাড়া তাকে বাড়িতে পাওয়া যেত না। সারাদিন নিজের বাবার বিজনেস দেখাশোনার দায়িত্ব নিয়ে রেখেছিল যেমন, কিন্তু তার পরিবর্তন ঘটে 2 বছর আগে। 2 বছর আগের ঘটনা তাকে একদম পরিবর্তন করে দেয়। ওর সেই পরিবর্তনের সৎ ব্যবহার করছে। ব্যবহার বলে ভুল হবে হয়তো। ওর ছোট থেকেই এমন ভীষণ ব্যাকুল এবং চঞ্চল স্বভাবের। কোনো কিছু করতে গেলেই তার খিচুড়ি বানিয়ে ফেলে। এর জন্যই হয়তো সে সকলের আদরের। এই চঞ্চল তাকে সবাই একটু বেশিই ভালোবাসে। রিক্সা এলাকার মোড়ে থেমেছে। সাবিহাব নেমে টাকা পরিশোধ করলো। রিক্সার সামনে থেকে যেতেই সে এগিয়ে চলল।
যাবার পথে অয়নকে দেখল দোকানের সামনে দাঁড়িয়ে নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে, ঠোঁটে সিগারেট গুজেছিল। সাবিহাকে দেখে সেটা পিঠের পেছনে লুকিয়ে ফেলল। মুখের সামনে ধোঁয়াগুলো সরাতে ব্যস্ত সে। সাবিহা দেখেও না দেখার ভান করে এগুচ্ছে। অয়ন বন্ধুদের ফেলে সাবিহার পিছু চলে এসেছে। এক হাত দূরত্ব রেখে সাবিহার পেছনে হাঁটছে। হুট করে ধীর কণ্ঠে গানের কয়েকটি লাইন গাইল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সাবিহার পা জোড়া থেমে গেল। অয়নও ভোরকে নিজ জায়গায় দাঁড়িয়ে পড়ল। চোরের মতো এদিক সেদিক তাকাতে লাগলো। সাবিহা ঘুরে অয়নের সামনে দাঁড়ালো, বলল, তোমার সাথে কথা আছে, রাতে ছাদে থেকো। জি আচ্ছা। সাবিহা দ্রুত পায়ে চলে যাচ্ছিল। অয়ন বলল, ব্যাগগুলো আমি নিই। প্রয়োজন নেই। সাবিহা ব্যাগগুলো শক্ত করে ধরে এগিয়ে চলেছে। পেছনে ঠাই দাঁড়িয়ে অয়ন। তারপর দৌড়ে আবারও সাবিহার পেছনে চলে এসেছে। এক হাত দূরত্ব বজায় রেখে হেঁটে চলেছে। সাবিহা বাড়ির সামনে এসেও দেখল অয়ন তার পিছু, তবুও কিছু বলল না। কেচি গেট খুলে ভেতরে গিয়ে আর চোখে দেখল অয়নও তার পিছু পিছু আসছে। সাবিহা রেগে বলল, ঘরে আসতে বলিনি। ও, আমাকে ওরও ইনভাইটেশন দিয়েছে, বললো 9টায় চলে আসতে, ট্রিট দেবে নাকি। এই মেয়েটা। ড্রয়িং রুমে সবাই বসে। অরু, রুবি, আকাশ, দীপ্ত সব কয়টা ওথ পেতে তার অপেক্ষায় বসে। সাবিহাকে দেখি অরু লাফিয়ে উঠল। এক প্রকার নিজেকে ছুঁড়ে মারল তার শরীরে। টকটকে লাল নাক সাবিহার বুকে ঘষে বলল, কংগ্রাচুলেশনস বাবু। থ্যাংক ইউ আমার টিমকে। দীপ্ত দৌড়ে সাবিহার হাত চেপে ধরেছে। আমাকে থ্যাংক ইউ দিবে না? থ্যাংক ইউ নুডলস। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাবা ফেরেনি? না। অরু দীপ্তকে নিচের থেকে ছাড়িয়ে খাবারের জিনিসপত্রগুলো ডাইনিংয়ে রাখলো সাবিহা। সুমিতা বেগম এক গ্লাস পানি নিয়ে আসলেন। সাবিহার হাতে দিয়ে তার থেকে অফিস ব্যাগ নিজের হাতে নিলেন। প্রশ্ন করলেন নিচে, খাবার এগুলো গরম করে দেব? না চাচি, এগুলো গরম, মাত্রই অর্ডার করে বানিয়ে এনেছি। আচ্ছা, এই তোরা সর, বুঝতে দে মেয়েটাকে। অরু বলল। মা, আমরা এগুলো নিয়ে ছাদে গেলাম, আড্ডা দিব। সুমিতা বেগম এই পাগলদের চক্করে পড়তে চান না, আলগোছে চলে যাচ্ছেন। সাবিহা নিচের রুমের দিকে চলল। গোসল নিয়ে তারপর সেও জয়েন হবে ভাই বোনদের আড্ডায়। এদিকে পার্টি থেকে ধরে যেসব জিনিসপত্র প্রয়োজন সবকিছু ছাদে নিচ্ছে অরু, রুবি এবং দীপ্ত। তাদের হাতাহাতি কাজে সবকিছু মুহূর্তেই ছাদে আনতে পেরেছে। আর অলরেডি ছাদে আকাশ বসে। সে মূলত খাওয়ার জন্যই বসে। খাওয়া দাওয়া শেষে তাকে আর পাওয়া যাবে না। এসব আড্ডা তার জন্য নয়। কিন্তু যখন পাশের বিল্ডিং থেকে অয়ন লাফিয়ে এলো, আকাশ নিজের চিন্তা ভাবনা পাল্টালো। তারা দুজন মিলে আলাপ আলোচনায় বিভোর। কিন্তু একসময় জরুরি ফোন কল আসায় আকাশকে যেতে হবে। সাবিহা যখন ছাদে এসেছে আকাশ চলে গেছে। আপাতত অরু, অয়ন, দীপ্ত এবং রুবি বসে। সাবিহা অরুর পাশে বসলো। তখনই সাউন্ড বক্স ছেড়েছে দীপ্ত। একটি রোমান্টিক গান বাজছে। কোক সকলের জন্য গ্লাসে ঢেলে পিৎজার বক্স খোলা হলো। অমনি সবাই হামলে পড়েছে। অরু পিৎজার স্লাইস মুখে ঢুকিয়ে কেশে উঠল। দীপ্ত কোকের গ্লাস এগিয়ে দিয়ে বলল, তোমার কাছাকাছি যাবে না। যেভাবে বলছিস যেমন আমি সারাদিন কাশি। সারাদিন কাশো না, তবে গুরুত্বপূর্ণ সময় কাশতে কাশতে মানুষের মাথা গরম করে দাও। আরও এবারও বুক ভেঙালো। খাওয়া দাওয়ার মাঝে টুকটাক কথা চলছে। আড্ডা বেশ হতে খুব রাত হয়েছে। সাবিহা সবাইকে জিনিসপত্র ধরিয়ে বলল, যা ঘুমিয়ে পড়ো। অরু আর চোখে কয়েকবার পিছু তাকিয়ে চলে গেল। অয়ন ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে। চাঁদ ঠিক তাদের মাথার উপর। ঘন ঘন হাওয়া বইছে। সাবিহা তার পাশে দাঁড়ালো, প্রশ্ন করলো, আমার বয়স জানো? আজ আর অয়ন নিজেকে প্রস্তুত করে এনেছে, তাই এসব প্রশ্নে হিমশিম খায়নি। বরং চাঁদের থেকে নজর সরিয়ে সাবিহার দিক রাখল। জবাবে বলল, বয়স দিয়ে কিছুই হয় না, মন বয়স মানে না, না মানে জাত ধর্ম। এতটুকু বয়সে কবিতা বলা খুব সহজ।
দুনিয়া দেখেছো কতটুকু? যতটুকু দেখেছি ততটুকুতেই, না হলে আমি পুরো দুনিয়া দেখতে প্রস্তুত। সাবিহা দীর্ঘশ্বাস ফেলল। দেখো অয়ন, এসব বাচ্চামো ছেড়ে দাও। তুমি আমাদের চেনা জানা ছোট ভাইয়ের মতো, তোমাকে এগুলোতে মানায় না। আমি তো আপনাকে বোনের মতো মানি না। মানতে শেখো। আপনি তো আমার আপন বোন না, কেন মানবো? না মানো বোন, কিন্তু আমি তোমার বড়, সেটার রেসপেক্ট তো করবে। করছি বলে আপনার থেকে আমি এখনো এক হাত দূরে আছি। রেসপেক্ট করি বলে আপনি বলে সম্বোধন করছি। রেসপেক্ট করি বলে এখন আপনাকে মনের কথা বলিনি। আমি আপনাকে রেসপেক্ট করি। বেশ ভালো, সে রেসপেক্ট ধরে রেখে এসব আজে বাজে চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলো। চেষ্টা করছি, হয় না। অয়ন, আপনি আমার নাম উচ্চারণ করলে শুনতে ভালো লাগে। তোমার থেকে আমি 4 বছরের বড়। তাতে কি? বললাম তো, বয়স দিয়ে মনের বিচার করা যায় না। তোমাকে আমি প্রতিদিন বোঝাতে আসবো না, শুধু বলে রাখি তোমার এসব চিন্তা ভাবনা সরিয়ে ফেলো, আমার ভাই জানার আগে। মারবে আমাকে? সাবিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সাবিহার চোখ রাঙালো। দ্রুত পায়ের গতিতে সেখান থেকে চলে যাচ্ছে। অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর লাফিয়ে নিজেদের ছাদে চলে গেল। সেখানেই বসে রইল, ছাদ থেকে নামলো না। অরু দেখল মোস্তাফা সাহেবের রুমের দরজা খোলা কিনা। সে দরজা সরিয়ে মাথা ঢুকালো ভিতরে। মোস্তফা সাহেব চেয়ারে বসে ঢুলছেন একটু একটু করে, মাথাটা নিচের দিক ফেলে রেখেছেন। সামনে মদের বোতল লুকিয়ে মাঝখানে খান একটু। ওর আলগোছে ভেতরে ঢুকলো। মোস্তফা সাহেব কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুললেন, সোজা হয়ে বসলেন। কিরে, এখনো ঘুমাসনি যে? বলতে বলতে তিনি দ্রুত মদের বোতল ভরা লোকাতে চাইলেন, কিন্তু অরু তাকে সেটা করতে দিল না। মোস্তফা সাহেবকে চেয়ারে ঠেলে দিয়ে বলল, আমি উঠিয়ে রাখছি, বসো তুমি। মোস্তফা সাহেব হাসলেন। তার হয়তো নেশা চড়েছে, মাথাটা ঝিমঝিমাচ্ছে। কথা বলতে বলতেও বেশ কষ্ট হচ্ছে। একরাশ বিষণ্ণতা বুকে গেঁথে আছে তার। ওরও মোস্তফা সাহেবের হাত ধরে বলল, তন্ময় ভাই, বড় মার কথা মনে পড়ছে চাচ্ছু। মোস্তফা সাহেব হাসলেন, চোখ জোড়া খুলে বুকের বাপাস দেখিয়ে বললেন, খুব ব্যথা হয় এখানটায়। এই ব্যথার যন্ত্রণা আজকাল সহ্য হচ্ছে না রে। অরুর চোখ জোড়া ভিজে উঠল। মোস্তফা সাহেব বিড়বিড় করতে করতে সেভাবেই ঘুমিয়ে পড়েছেন। অরু তাকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। কাঁথা দিয়ে শরীর ঢেকে ফিরতেই দেখল সাবিহা দাঁড়িয়ে, মুখে হাত চেপে কাঁদছে। অরুকে ফিরতে দেখে দ্রুত বেরিয়ে গেল সেখান থেকে। অরু দরজা লাগিয়ে তার পিছু যেতে নিয়েও গেল না, নিজের রুমের দিকে চালালো। সাবিহা এখন একা থাকতে পছন্দ করে না, তার থেকে বরং মন হালকা করুক কেঁদে। নিচের রুমে দরজা লাগিয়ে বিছানায় উপুর হয়ে পড়ল। হুট করে মনে পড়ল তন্ময়ের কথা। আজকের খাবারের ছবি তুলেছে সে, সেগুলো তন্ময়কে দেখিয়ে লোভ লাগাবে। দ্রুত ছবিগুলো তন্ময়ের মেসেঞ্জারে পাঠালো। পরক্ষণেই একটি ভয়েস মেসেজ এলো, যেখানে গম্ভীর স্বরে তন্ময় তাকে বলল, এসে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো বেয়াদব। এটা মেসেজ করার সময়? অরুর ছোট ছোট মন ভালো হয়ে গেল। আজকাল তার মন তন্ময়ের ধমকে ভালো হয়ে যায়। অরুর নামের একটা ডাস্টবিন আছে, ডিজাইনার ডাস্টবিন, যেটার ডিজাইন সে নিজেই করেছে। এই ডাস্টবিনের উপরে লেখা অরুর পার্সোনাল ডাস্টবিন, এবং ডাস্টবিনটার অবস্থান ড্রয়িং রুমের কোণে। আসতে যেতে নিলে সবার নজর প্রথমে এই ডাস্টবিনে চলে যাবে। আগের সময়গুলো হলে এটা দেখলেই তন্ময় একটা লাথি মেরে যেত, আবার লাথি মেরে আসতো। কয়েকবার এটাকে ফেলে দিতেও নিয়েছিল। ড্রয়িং রুমের কোণায় এমন হলদেটে একটা ডাস্টবিন কেউ রাখে? তার উপর ডাস্টবিনটা বিচ্ছিরিভাবে ডিজাইন করা। তন্ময় ফেলতে নিয়ে অরুর কান্নাকাটির ঠেলায় পেরে ওঠেনি ফেলতে। এখন এই ডাস্টবিনের কাজ কি? ডাস্টবিনের কাজ অরুর টিস্যু নেওয়া। আপাতত ডাস্টবিন অর্ধেক টিস্যু দিয়ে ভর্তি। কারণও আছে, গত পরশু একটা জনপ্রিয় নাটক হয়েছিল আরটিভিতে। নাটকের নাম বড় ছেলে। অরু সেই নাটক দেখে কেঁদে কেটে শেষ। টিস্যুর প্রয়োজনে সেদিন ডাস্টবিন অর্ধেক ভর্তি হয়ে গেল। এই যে 7 সকালে ঘুম থেকে উঠেই হাতে টিস্যু নিয়ে এসেছে সে, আকাশ ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছে। অরুর হাতের টিস্যু দেখে নাক কুঁচকে বলল, সি, এই তুই আমার সামনে থেকে সর। এমন ভাব নিচ্ছ যেমন তোমার নাক পিটপিট করে না। না করে না, আমার নাক শক্তপোক্ত।
এসব পিটপিট হয় না। তোর নাক পাতলা তাই পিটপিট করে। এক কাজ কর, তোর নাক নিয়ে আমার ক্লিনিকে আয়, সেলাই করে দেই, নাক পিটপিট দূর হয়ে যাবে। অরু কষ্ট পেল, মনের দুঃখ এবং নাকের পিটপিট নিয়ে মুখ গোমড়া করে ফেলল। মুফতি বেগম আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে আসছেন। আকাশকে চোখ রাঙিয়ে বললেন, এই তুই খেয়ে তাড়াতাড়ি ভাগ, মেয়েটার পিছে লেগে থাকবি না একদম। ওরু তুই বস, খেয়ে নে। আকাশ ব্রেড চিবুচ্ছে, চিবানোর ফাঁকে বলল। ও এখনো দাঁত বাস করেনি মা, বচ্চর মেয়ে। অরু রেগে গেল। মাথা গরম করে দেবে না বলে দিলাম। বলে দিয়ে আমাকে উদ্ধার করে দিলি। বলেই হাসতে লাগলো। অরু রেগে সেখান থেকে চলে এলো। বারান্দায় ঝোলানো টিয়া পাখিটি ঝিমিয়ে পড়েছে। অরু দাঁত মাজতে মাজতে উকি দিল। পাখিটিকে চোখ বন্ধ করে রাখতে দেখে এগিয়ে আসলো। তারপর বেসামাল ভঙ্গিতে খাঁচাখানা নেড়ে দিল। পাখিটি চেঁচিয়ে বন্দি খাঁচার মধ্যে ধরপড় করে উঠল। তারপর অরুর 32 দাঁত দেখে শান্ত হয়ে গেল। আবারও নিজের জায়গায় বসে ঝিমুচ্ছে। অরু পাখিটিকে কিছুক্ষণ বিরক্ত করার প্রত্যাশায় রইল, তবে পাখিটি বিরক্ত হচ্ছে না, নিজের মতো ঝিমিয়ে রয়েছে। আনইন্টারেস্টিং টিয়া পাখি তুই, ধুর। সম্ভবত 3 বছর হবে পাখিটি তার কাছে। ছোট টিয়া পাখিটি এখন বড় হয়ে গেছে, কথা বলতে জানে টুকটাক, তবে বলে না, খুব অলস, একদম অরুর মতো। নিজের মতো পাখিটিকে হতে দেখে অরু বেশ হতাশ। পাখিটিকে আত্মবিশ্বাসী, সাহসী, কর্মজীবী করতে চাওয়া তার মন এখন বেশ হতাশ। টিয়া পাখিটি তাকে তন্ময় এনে দিয়েছিল। অরুর স্পষ্ট মনে আছে সেই দিনটির কথা। হয়েছে এমন, অরুকে সুমিতা বেগম মেরেছে। মারার অবশ্য কারণ রয়েছে। সুমিতা বেগম আটা গলিয়ে রেখেছিলেন রুটি বানাবেন, অথচ তিনি এসে দেখেন আটাতে 1 গামলা পানি ঢেলে তা মতে হচ্ছে অরু। পাকনামি করে মায়ের সাহায্য করতে নেমেছিল বেচারি। ব্যাস, রাগের মাথায় অরু বেশ কিছু মায়ের খেয়েছে মায়ের থেকে। মার খেয়ে পেট ভরে গিয়েছে, বিদায় সারাদিন কিছুই খেলো না। মূল কথা, সে রাগ করেছে। দরজা আটকে ঘরে পড়ে আছে, কারো ডাকের সারা শব্দ করলো না। রাতে বাড়ি ফিরে তন্ময় তাকে গম্ভীর স্বরে ডাকে। অরু মনে মনে তন্ময়কে খুব ভয় পায়, যা সে কখনো দেখায় না। শুনেছে ভয় দেখালে ভয় বেশি পেতে হয়। তাই যখন তন্ময় ডাকলো দৌড়ে বেরোয়নি, তবে সময় নিয়ে ঠিক দরজা খুলে বেরুলো। তখন তন্ময় তার হাতের পাখি সহ খাঁচাটি অরুকে দিল। তারপর ধমকের সুরে বলল, এক্ষুনি যা, খেতে বস, যা। পাখি পেয়ে খুশিতে অরু 2 প্লেট খাবার একাই খেয়ে নিয়েছিল। স্কুল ড্রেস পরিহিত অরু কাঁধে ব্যাগ চেপে নিচে নেমে এলো। দীপ্ত তখন ডাইনিংয়ে বসে তৈরি হয়ে গিয়েছে জনাব। অরু তার পাশে বসে দ্রুত ব্রেকফাস্ট করতে শুরু করেছে। বাইরে থেকে মার্জির কণ্ঠ শোনা যাচ্ছে, ওরু তাড়াতাড়ি। মার্জির ডাকে সে ব্রেড হাতে নিয়ে বেরিয়ে পড়ল। পেছনে দীপ্ত অরুর দেখা দেখি একই কাজ করলো। দুজনের পেছনে সুমিতা বেগম বললেন, আরে ঠিকভাবে খেয়ে যাবি তুই। তার কথা দুজনের একজনও শুনল না। মার্জি সাইকেল হাতে দাঁড়িয়ে, পাশে তার ভাই এহুসানও এসেছে। তাদের বাড়ি পাশের লাইনে। হাতে সময় থাকলে যাওয়ার সময় মাঝে মধ্যে অরু দীপ্তকে সাথে নিয়ে যায়। তারা প্রায় সময় একসাথেই যাতায়াত করে। এমন সময় পাশের বিল্ডিং থেকে অয়ন বেরিয়েছে। অয়নকে দেখে এহুসান হেসে এগিয়ে গেল। তাদের সাথে যোগদান হলো দীপ্ত। তাদের 3 জনের পেছনে মার্জি আর অরু হাঁটছে। নাকটা এমন লাল হয়ে আছে কেন? আর বলিস না, মজার ব্যাপারটা ঘটেছে শুনেছিস? অরুর নিরাশ চোখ জোড়া চলচল করে উঠল। কি? মুনিম স্যার সুমনার নামে প্রিন্সিপালের কাছে নালিশ দিয়েছেন। তাকে নাকি সুমনা বিরক্ত করে। বলেই হো হো শব্দে হাসতে লাগলো মার্জি। অরু চিন্তিত সুরে বলল, শুনেছিলাম তো তাদের রিলেশন চলছে। আর রিলেশন? মুনিম স্যার হয়তো এই মেয়েকে চিনে ফেলেছেন, তাই আগাতে নিয়ে ফিরে এসেছেন। তারপর প্রিন্সিপাল কোনো অ্যাকশন নিয়েছে? বাবা মা আনতে বলেছেন। হয়তো আজ তোর মামা মামি আসবে কলেজে। অরুর কপাল চোরা কুঁচকে গেল। সে তার মামা মামিকে একদম পছন্দ করে না। নানি বাড়ির কাউকে পছন্দ না তার। সবাই ওত পেতে থাকে তার মা বাবার মধ্যে ঝামেলা পাকানোর জন্য, কিন্তু তার মা সেটা একদম বোঝেন না।
ভাইদের সাপোর্ট টেনে যান, তাই অরু নানির বাড়ি আজকাল আর যায় না। নানা নানি বেঁচে নেই, নানির বাড়িও নেই তার জন্য। আজ সে সোজা ক্লাসে ঢুকে বসে থাকবে, একদম সামনে পড়বে না ওই দুজনের। পারছি অরুর চিন্তিত চেহারা দেখে টপিক পরিবর্তন করার জন্য বলল, তন্ময় ভাই আর তোর বড় মা এখনো বাড়ি ফেরেনি? 2 বছর তো হয়ে গেল, আর কত? তোর চাচু কোনো স্টেপ নিচ্ছে না কেন? বাবার থেকে শুনলাম তন্ময় ভাইদের বিজনেস খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল অরু। পারিবারিক ব্যাপারগুলো সে সব সময় অ্যাভয়েড করে, আজও একই কাজ করেছে। মার্চির কাঁধে মাথা রেখে চুপ রইল। তার চাচ্চুর কষ্ট সে নিতে পারছে না। সে জানে তার বড় মাও খুব কষ্টে আছে, তন্ময় ভাইও খুব যন্ত্রণায়। বাড়ির সবাই জানে তন্ময় ভাই তার বাবাকে কতটা ভালোবাসে এবং সম্মান করে। ছোট থেকেই সে বাবার পাগল, বাবার আদরের ছেলে। হুট করে বাবার থেকে সরে গিয়েছে, সেটা কতটা যন্ত্রণাদায়ক বাবা ছেলের জন্যে তা ওরও উপলব্ধি করতে পারছে একটু হলেও। কিন্তু এখানে কারো কিছু করার নেই। তারা নিজেরা যদি এই দ্বিধা, ক্ষোভ, অভিমানের দেওয়াল না ভাঙে, তাহলে অন্য কারো ভাঙার সাধ্য নেই। কলেজের সামনে পৌঁছে ওরু লুকিয়ে পড়ল। মার্চি ওরুর পেছনে, সেও দেখছে কল্লা বের করে। সুমনা তার মা বাবার সাথে দাঁড়িয়ে কাঁদছে। তাদের ঘিরে ধরেছে শত স্টুডেন্টস। দীপ্ত চোখ মুখ অন্ধকার করে ফেলেছে, বিরক্ত নিয়ে বলল, তাদের দেখে কি এভাবে লুকিয়ে থাকবে নাকি? ঘন্টা বেজে যাবে, চলো, ভেতরে দেরি হবে না হলে। দাঁড়া একটু, যে নিক। যাবে বলে মনে হয় না, তোর জন্যই দাঁড়িয়ে। মার্চির কথায় যুক্তি আছে। অরুর মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। গোলগাল চোখ করে প্রশ্ন করল, বাং দিপি, চল ঘুরতে যাই। দীপ্ত চেঁচিয়ে উঠল, খবরদার, আমি কিন্তু বিচার দেবো চাচ্চুকে। দিস, আপাতত তুই যা ভাগ। দীপ্ত চোখ রাঙালো। তোমরা তো গেলে, আমি যাচ্ছি না। আচমকা তাদের পেছনে অয়ন এসে দাঁড়ালো। নিচু সুরে বলল, আমি তাহলে আজ ব্যাংক দিব ভাবছি। খুশিতে ওরু সাত সকালে চাঁদ দেখতে পাচ্ছে, কিন্তু কথা হলো কোথায় যাবে। দুশ্চিন্তায় থাকা সে হুট করে বলল, আপুকে সারপ্রাইজ দিতে যাই আপুর অফিসে। এটা কেমন হবে? আশপাশ ঘুরতে ঘুরতে যাব, আমাদের ঘোরাফেরাও হয়ে যাবে। রাজি হলো সবাই। সঙ্গে সঙ্গে অরু, অয়ন, দীপ্ত, মার্চি একই গন্তব্যের জন্য রওনা হলো। নিজেদের সাইকেল নিয়ে স্টেশনের সামনে এসে থামলো। অরু বলল, অয়ন ভাইয়া, তুমি রাস্তা চেনো? আমি কিন্তু চিনি না। সমস্যা নেই, আমি চিনি, চলো। সাইকেল করে এতটা পথ অতিক্রম করা সহজ বিষয় নয়। মাঝ রাস্তায় অরুর খিদে পেয়েছে। দীপ্ত বলল তারও খিদে পেয়েছে। অয়ন তাদের নিয়ে একটা হোটেলে ঢুকলো। তখন অলরেডি 12টা বেজে গিয়েছে। সারা রাস্তায় তারা যেভাবে হইচই করতে করতে এসেছে, সময় তো যাবেই। পরোটা ভাজি অর্ডার করলো সবার জন্য। খেতে নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। মার্চি বলল, অয়ন ভাই তোমাকে নাকি সুমনা পছন্দ করে। তো দীপ্ত বলল, তন্ময় ভাইকেও পছন্দ করে এই মেয়ে। পছন্দ বললে ভুল হবে, একদম আমার ভাইয়ের গলায় ঝুলে পড়তে চায়। সেবার অরুয়াপুর মামা মামি আমাদের বাড়িতে এসেছে, বড় চাচ্চুর সামনে একটু বাজিয়ে গিয়েছে, মানে তারা নিজের মেয়ে আমাদের বাসায় দিতে চায়। অয়ক নাক ছিটকে বলল। ক্যারেক্টারলেস মেয়ে। হুট করে অয়নের চোখ হোটেলের বাইরে চলে গেল। শোভনা সহ বেশ কিছু ছেলে মেয়েদের একসাথে যেতে দেখলো। সেটা সে অরুকে বলল। অরুর সঙ্গে সঙ্গে টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে এলো। তার পিছু পিছু বাকিরাও বেরিয়ে এসেছে। অয়ন ঠিক দেখেছে, শোভনার সাথে দুটো মেয়ে আর 4টে ছেলে রয়েছে। অরু নাক মুখ কুঁচকে ফেলল। অয়ন বলল, ওরা মনে হয় পার্কের দিকে যাচ্ছে। মার্চি বলল, আমরাও চাই, গিয়ে দেখি কি করে। সুমনা কি সে ওদের সাথে? এখানকার একটা ছেলে মেয়েও ভালো না। অয়ন শেষে ছেলেটাকে দেখিয়ে বলল, এই ছেলেটা বেশ কিছু মেয়ের জীবন নষ্ট করেছে, মেয়েদের সাথে খারাপ কাজও করে, তা ভিডিও করে ব্ল্যাকমেল করে। অরু চিন্তিত সুরে বলল, তাহলে তো সুমনা সেফে নেই। আমরা ফলো করে কিছুটা দেখি। অয়ন মাথা দোলালো।
শোভনাদের ফলো করতে করতে দুপুর 3টে বেজে গেল। আপাতত শোভনারা পার্কের সামনে দাঁড়িয়ে ভেতরে যাবে মনে হয়। ওদের দলের একজন দৌড়ে দোকানের দিকে ছুটছে, ফিরেছে বেশ কিছু সিগারেট নিয়ে। অরু আর মার্চি মুখে হাত দিয়ে রয়েছে। তারা দুজন অবাকের সপ্তমে। তারপর দেখলো সুমনারা সবাই গোল হয়ে একটা গাছের পিছনে বসেছে এবং লুকিয়ে সিগারেট খেয়ে যাচ্ছে। অরু ঘুরে দাঁড়িয়ে বলল, আমরা চলে যাই, চলো। ঘুরে ফিরে আবারও স্ট্যান্ডের সামনে এসে দাঁড়িয়েছে তারা। মেইন রোড ধরে সবাই সাইকেল করে পাল্লা লাগালো, যে যত দ্রুত যেতে পারে। অয়ন সর্বপ্রথম, তারপর অরু, তারপর দীপ্ত, পেছনে মারছি। তাদের সাইকেল পাল্লা থেমেছে তৃতীয় বাস স্ট্যান্ডের সামনে। আর 3-4টে বাস স্ট্যান্ড পার করতে হবে। অয়নের পেছনে তারা আবারও চলল। সাবিহার অফিসের সামনে পৌঁছতে নিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। পৃথিবী অন্ধকার, চাঁদ ডুবে গিয়ে আকাশে মেঘ জমেছে। বৃষ্টি হবে মনে হয়। আবহাওয়া খারাপ। আশ্চর্যজনকভাবে সাবিহাও তখন বেরিয়েছে খেতে। তার ব্রেক টাইম। রোজকার মতো তন্ময় সেই মুহূর্তে বাইক নিয়ে থেমেছে সাবিহার সামনে। আর তন্ময়ের সামনে 4 সাইকেল। তন্ময়ের নজর পেয়ে অরু ঘাবড়ে গেল। সাইকেল ধরে রাখা তার হাত শক্ত হয়ে গেল। সাবিহাও কিং কর্তব্য বিমূঢ়। সে অরুদের দিকে চেতে নিচ্ছিল, আর তখনই নেমেছে তুমুল বৃষ্টি, ভিজিয়ে দিচ্ছে উপস্থিত সবাইকে। তন্ময়ের চোখ মুখ শক্ত। বাইক থেকে নেমে এগিয়ে আসলো। এখানে কেন তোরা? দীপ্তর কোনো কিছুরই পরোয়া নেই এখন। সে তার সাইকেল ফেলে তন্ময়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। কেঁদে কেটে তন্ময়ের শার্ট ভিজিয়ে দিচ্ছে। ঠিক কত মাস পর সে তন্ময়কে দেখছে হিসেব নেই। এদিকে বৃষ্টির মধ্যে হুট করে ঝাঁকড়া চুলে দীপ্তকে কোলে নিয়ে দাঁড়িয়ে তন্ময়। তার রাগ কিছুটা কমে গেল দীপ্তর কাণ্ডে। এখন অরুকে চোখ রাঙাবে নাকি দীপ্তকে শান্ত করবে বুঝে উঠতে পারছে না। সাবিহা সবাইকে তাড়া লাগালো, বলল, স্ট্যান্ডের ভেতর দাঁড়া, ভিজে যাচ্ছিস। সবাই নিজেদের সাইকেল চাপিয়ে স্ট্যান্ডের ভেতর দাঁড়ালো। কম বেশি সবাই ভিজে গিয়েছে, তবে অয়ন ভেতরে আসলো না। সে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে। অয়নের দেখা দেখি মাঝিও বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়ালো। ভালো লাগছে এখানকার বৃষ্টি। তন্ময় তাদের দিক নজর কিভাবে রাখবে? সে অরু এবং দীপ্তর সাহস দেখে হতভম্ব। দীপ্তকে কোল থেকে নামিয়ে ধমকে উঠল, এখানে কি করছিস? সাইকেল দিয়ে আপুর সাথে দেখা করতে আসছি। আমি কিন্তু আসতে চাই নাই, ওরও আপু জোর করে নিয়ে আসছে। এসব কিছু শুরু কে বুঝতে বাকি রইল না তন্ময়ের। সে তেড়ে মেরে অরুর দিক এগিয়ে গেল। ভয়ে অরু দৌড়ে বৃষ্টির মধ্যে চলে গিয়েছে। ঠিক অয়নের পেছনে গিয়ে ভিজতে লাগলো। তন্ময় তখন রাগে থরথর করে কাঁপছে। দাঁতে দাঁত চেপে বলল, সাহস আকাশ ছুঁয়েছে না? এই দীপ্ত মিথ্যে বলছে, বিশ্বাস করুন। ও উল্টো বলল যে আপুকে খুব মিস করছে, দেখতে চাই একটু। আমি ভাবলাম বেচারা কষ্ট বুকে চেপে কতক্ষণ রাখবে, তাই নিয়ে আসলাম। সাবিহা হেসে বলল, আমরা কিন্তু একই বাসায় থাকি, মনে রাখিস। তবে আমাকে এমন সারপ্রাইজ দিয়েছিস যে এখনো হজম করতে পারছি না। তা কি খাবো তোদের? কি খাবি? এসেছিস তাও এমন ওয়েদারে। দীপ্ত বলল, এই ওয়েদারে চা হয়ে যাক, এই তো টং। অয়ন বলল, আমি এনে দিচ্ছি। অরু আর মার্চি দ্রুত স্ট্যান্ডের ভেতর চলে গেল। তন্ময় খোলা আসমানের নিচে যেতেই বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেল। লেপ্টে থাকা শার্ট ভেদ করে তার সুঠাম দেহ দেখা যাচ্ছে। অরুর চোখজোড়া আর চোখে সেখানে চলে গেল এবং চোখজোড়া কিছুক্ষণ পিটপিট করে চেয়ে রইল। তারপর মাথা ঘুরিয়ে ফেলল। আবারও আর চোখে তাকালো। মোট 6 কাপ চা এনেছে। এক একজন এক একটা কাপ হাতে নিয়েছে। গরম ধোঁয়া উঠছে চায়ের থেকে। কাপে চুমুক দিয়ে মাঝি বলল, চাটা বেশ মজার। অয়ন আনমনে বলল, হ্যাঁ, এই চাচার দুধ চা অসম্ভব স্বাদের। যেভাবে বলছো যেমন তুমি প্রত্যেকদিন এসে খাও অয়ন ভাই। অয়ন চমকে গেল, তারপর ছুতো ধরে বলল, বন্ধুকে মাঝে মধ্যে ড্রপ করি এখানে তো। তন্ময়ের মেজাজ তুঙ্গে, তাই তাকে কেউ বিরক্ত করছে না। টাই অর্ধেক খুলে ঝুলিয়ে রেখেছে। গরম চায়ে কয়েক চুমুক দিয়ে অরুর পাশে এসে দাঁড়িয়েছে। অরু তাকে দেখতেই চায়ের কাপ হাতে হাঁচি দিয়ে উঠল।
ঠান্ডা লেগে যাচ্ছে তার। কপাল কুঁচকে পকেট থেকে ভেজা রুমাল এগিয়ে দিল তন্ময়। অরু সেটা নিয়ে আলকুচে নাক পরিষ্কার করে বসলো। নাক পরিষ্কার করে মনে পড়লো এটা তন্ময়ের রুমাল, টিস্যু না। রুমালের দিক তাকিয়ে অরুর চোখ জোড়া ভিজে উঠল। এত সুন্দর রুমালটা নষ্ট করে ফেললো। এটা এখন ঘষে ঘষে পরিষ্কার করে দিলেও তো তন্ময় আর ব্যবহার করবে না। দীপ্ত চায়ের কাপ হাতে হাসছে। আজ আমাদের অরুয়াপুর হাঁচি কাশি থেকে কেউ রক্ষা করতে পারবে না। বৃষ্টিতে ভিজেছে যেহেতু এবার অরু ঠান্ডায় পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। এভাবেই এর হাঁচি কাশির শেষ নেই। এবার ঠান্ডার ছুতোয় তো তছনছ করে দিবে সব কিছু। তন্ময়ের ফোনে লাগাতার কল আসছে। তাকে কল করছে পরিবারের সবাই। যেমন বড় চাচু তাকে 2 বার কল করেছে, ছোট চাচু করেছে 4 বার, ছোট চাচি 6 বার, তার মা করেছে 9 বার। মোট কথা শত শত মিসড কলস এসেছে, কিন্তু তন্ময় দেখেনি। সাইলেন্ট করা ছিল তার ফোন। এখন হাতে নিয়ে কল দেখেও কাউকে কল ব্যাক করেনি। সবাই অরু এবং দীপ্তর চিন্তায়। স্কুল থেকে হয়তো এতক্ষণে বাড়িতে ফোন গিয়েছে তাদের অ্যাবসেন্সে। তন্ময় সাবিহাকে বলল, তোর ফোন কই? ফোন অফিসে। ধর কথা বল, জানিয়ে দে ওরা তোর কাছে। তন্ময় তার ছোট চাচ্চুকে কল ব্যাক করে সাবিহাকে ধরিয়ে দিল। সাবিহা সবকিছু খুলে বলল। এগুলো শুনে রেগে গেল বাড়ির সবাই। আজ বাড়িতে গেলে অরু এবং দীপ্তর খবর আছে। দীপ্ত শীতে এবং ভয়ে কাঁপছে অরুর পাশে। তার পাশেই আজ ড্রাম বাজাবে তার বাবা। অবশ্য অরুর কপালেও শনি আছে, সেটা ভেবে ভয় কিছুটা কমে গেল তার। সে তো আর একা মায়ের খাবে না, অরুও খাবে সাথে। আপাতত রাতের বাজছে 8টা, বৃষ্টিও থামছে না। এদিকে কম বেশি সকলের কাপড় চোপড় ভিজে ভিজে। অরু সমানে হাঁচি দিচ্ছে। দীপ্তর নাক লাল হয়ে গিয়েছে, এই বাচ্চার জ্বর আসবে বলে। কপাল ছুঁয়ে দেখলো গরম। রাগান্বিত তন্ময় ডিসিশন নিল তার বাইকের চাবি অয়নকে দিয়ে এখনই অরুদের নিয়ে বাসে করে রওনা হবে। অয়ন তন্ময়কে বলল, ভাই, এখানকার বাসগুলো পুরো ভর্তি হয়ে যাচ্ছে, খালি বাস পাওয়া একটু মুশকিল। অপেক্ষা করি। কিছুক্ষণ অপেক্ষা করার পর 2 সিট ফাঁকা রয়েছে এমন একটি বাস পেল। সামনে গেলে আরো সিট খালি হবে বলা হয়েছে। তন্ময় সাইকেলগুলো বাসের ছাদে তুলতে বলল হেল্পারকে। অয়নের সাইকেল সহ সবগুলো সাইকেল তোলা হয়েছে। তারপর অরুদের নিয়ে উঠে গেল বাসে। খালি 2টি সিটে দীপ্ত এবং মার্চি বসেছে। ওদের দুজনের অবস্থা বেশ নাজুক। অবশ্য মার্চি বলেছে সে দাঁড়াবে, বরং অরু বসুক, কিন্তু অরু না করে দিল। সে দিব্যি স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে। আরও প্যাসেঞ্জার উঠছে দেখে তন্ময় অরুর পেছনে দাঁড়ালো। এক প্রকার সে তন্ময়ের 2 হাতের ভেতর। ভেজা শরীরে তন্ময়ের সাথে লেগে থাকতে অরুর অদ্ভুত লাগছে। কেমন যেন তার ঘন ঘন শ্বাস ফেলতে হচ্ছে। আর চোখে পিছু ফিরতে নিলে তন্ময় তার ঘাড় চেপে ধরে সোজা করে। রক্তিম চোখে তাকিয়ে বলে, চুপচাপ দাঁড়িয়ে থাক। অরু তার কথা মতো একদম সোজা হয়ে দাঁড়ালো। কখন 2 হাত স্ট্যান্ড থেকে ছেড়ে দিল তার মনে নেই। হঠাৎ বাস ঝাঁকিয়ে উঠল। অরু সামনে পড়ে যেতে নিচ্ছিল, নিজেকে বাঁচাতে পেছনের চা পেয়েছে টেনে ধরেছে। তন্ময়ের বুকের দিকে শার্ট 2টো বোতাম শব্দ করে ছিঁড়ে গেল। অরু হতবাক হয়ে গিয়েছে। বড় বড় চোখ করে ফিরে তাকালো। সে তন্ময়ের বুকের শার্ট টেনে ধরেছিল। মাথা তুলে তাকিয়ে দেখলো তন্ময়ের চোখ জোড়া রাগে লাল হয়ে গেছে। ভয়ে অরুর গলাটা শুকিয়ে কাট কাট। সে নিচে তাকিয়ে বোতাম খুঁজতে লাগলো, পেল না। না পেয়ে শার্ট গুছিয়ে নিয়ে ভয়ে ভয়ে বলল, আমি সেলাই করে দিব। হ্যাঁ ভাইয়া। তন্ময় রাগে বাকরুদ্ধ। সে ঠিক কি করবে এই মেয়ের সাথে বুঝে উঠতে পারছে না। একটা মানুষ এতটা মেসি কিভাবে হয়? ইচ্ছে করছে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিতে। নিজেকে কোনো রকমের সামলে অরুকে ঘুরিয়ে ফেললো। অরুর হাত 2টো পেছন থেকে পেঁচিয়ে ধরে রাখলো। এইভাবেই পুরো রাস্তা যাবি। চোখজোড়া ভিজে উঠেছে অরুর, খুব ব্যথা পাচ্ছে। সে কি ইচ্ছে করে করেছে নাকি? লোকটা শুধু অরুকে বকাঝকা করে। ছোট্ট মনের তাকে এভাবে বকাঝকা করলে হয়? কয়েকবার হাত ছাড়াতে চাইলো। তন্ময় আরো শক্ত করে ধরলো। উপচে পড়া চোখের জল নিয়ে অরু এক অদ্ভুত অনুভূতি পেতে শুরু করেছে। তার বুক এত দ্রুত বেগে ছুটছে কেন? মাথা ব্যথা নিয়ে দীপ্ত পাশে মুখ লুকিয়ে হাসছে। একসময় শব্দ করে হাসতে লাগলো। তার হাসি দেখে অরু রেগে গেল।
চোখ রাঙিয়ে তাকালো, তাতে দীপ্তর হাসি বেড়ে গেল শতগুণ। মার্চির অবস্থাও একই। সে নিজের হাসি লুকোতে জানালার বাহিরে তাকালো। আধা ঘন্টার মধ্যেই বাস পৌঁছে গিয়েছে গন্তব্যে। তন্ময় অরুর হাত ছেড়ে দিতেই সে কুঁকড়ে উঠল। ব্যথায় হাত অবশ হয়ে গিয়েছে এক প্রকার, নাড়াতেও কষ্ট হচ্ছে। তন্ময় তাকে ফেলেই দীপ্তকে নিয়ে নেমে গেল। অরু নিজের হাত চেপে নেমে এসেছে একটু পর। তার চোখের পাতায় তখনও জল। হেঁচকি তুলে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় তখন বাস হেল্পারের সাথে সাইকেল নামাতে ব্যস্ত। অয়নের সাইকেল নিয়ে মার্চি দৌড় লাগালো। সে দ্রুত পায়ে অয়নদের বাড়িতে সাইকেল রেখে এসে নিজেরটা নিয়ে চলে যাচ্ছে। মোড়েই তার জন্য তার ভাই এহসান অপেক্ষা করছে। তন্ময় ধমকের সুরে বলল, দ্রুত ঘরে যা। ওর এক সেকেন্ডও অপেক্ষা করলো না, সাইকেল নিয়ে দ্রুত পায়ে চলে যাচ্ছে। হুট করে ফিরে তন্ময়কে ভেঙিয়ে গেল। তারপর আরেকটু গিয়ে আবারও মাথা ঘুরিয়ে চিহুপ্পা দেখিয়ে চলে গেল ভেতরে। দীপ্ত চাচ্ছিল তন্ময়কে টেনে বাড়ির ভেতরে নিবে, তবে যেই রাগীভাবে তন্ময় তাকিয়ে আছে তা দেখে দীপ্তর গলা দিয়ে কোনো শব্দই বেরোলো না। আলগোছে চলে এসেছে সেও। চেতে নিয়ে বেশ কয়েকবার পিছু তাকালো। তন্ময় তখনও দাঁড়িয়ে। যতক্ষণ বাড়ির গেটে না ঢুকেছে ততক্ষণ দাঁড়িয়েই ছিল। ড্রয়িং রুমে মোস্তফা সাহেব বসে। সদর দরজার সামনে দাঁড়িয়ে আনোয়ার সাহেব। সমিতা বেগম দাঁড়িয়ে আছেন চিন্তিত চেহারা নিয়ে। মুফতি বেগম রান্নাঘর থেকে বারবার চলে আসছেন। কোনো কাজেই মন লাগছে না। বাচ্চাগুলো এই প্রথম এমনটা করেছে। আগে একটু লুকোচুরি করেছে, তবে কিছু সময়ের জন্য। এমন পুরোটা দিন পার করে দেয়নি। ওরও ঢুকতেই আনোয়ার সাহেব মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। ভেজা কাপড় চোপড় লক্ষ্য করতেই বললেন, কি করছো এগুলো মা? সুমিতা বেগম তেড়ে এসেছেন। অরুর কান টেনে পড়লেন, কিসের মা? ওর পা দুটো ভাঙবো আজ। দীপ্তকে ওহি সাহেব হাতের কাছে পেতেই পাছায় উদুম চর বসালেন। তবে একটাই চর মেরেছেন। ছেলের গরম শরীর উপলব্ধি করে মারার সাহস পেলেন না আর। মুফতি বেগম ছেলেকে কোলে নিয়ে উপরে চলে গেলেন। অরুকে মাথায় কয়েকটা চর দিয়েছে সুমিতা বেগম, তবে আনোয়ার সাহেবের উপস্থিত থাকায় মারতে পারেননি। মোস্তফা সাহেব প্রশ্ন করলেন, কে দিয়ে গেছে তোমাদের অরু? তন্ময় ভাইয়া। মোস্তফা সাহেব থমকে গেলেন। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আশা নিয়ে শুধালেন, চলে গেছে? দেখেছিলাম দাঁড়িয়ে। মোস্তফা সাহেব বললেন, যাও, দ্রুত জামা কাপড় পরে নাও, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা বড় চাচু। অরু নাক টানতে টানতে উপরে উঠছে। পিছু ফিরে দেখলো মোস্তফা সাহেব বাহিরের দিকে যাচ্ছেন, নিশ্চয়ই তন্ময় ভাইয়ের আশায়। কিন্তু তন্ময় ভাই কি এখনো আছে? মোস্তফা সাহেব বেরিয়ে মোড়ের মাথায় তাকালেন। তন্ময় দাঁড়িয়ে আছে তখনও। তার দৃষ্টি বাড়ির দিকেই ছিল। বাবা ছেলের দৃষ্টি মুহূর্তেই এক হয়ে গেল। অপ্রস্তুতভাবে নড়ে উঠলেন মোস্তফা সাহেব। এগিয়ে যাবেন নাকি বাড়ির ভিতরে চলে যাবেন? ছেলেকে কি তিনি ফেস করতে পারবেন? তন্ময় এগিয়ে আসলো না, তবে সেখানকার একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালো এবং দুটি চায়ের অর্ডার দিল। মোস্তফা সাহেব এগিয়ে যাচ্ছেন ছেলের দিকে। দোকানের সামনে এসে পৌঁছে তিনি সময় নিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তন্ময়ও তাকালো, ভাবলেশীন ভঙ্গিতে বলল, বসো বাবা। মোস্তফা সাহেব বসলেন। তন্ময়ও তার পাশে বসলো। দোকানদার একটা চায়ের কাপ এগিয়ে দিতেই সেটা নিয়ে তন্ময় মোস্তফা সাহেবের দিকে এগিয়ে দিল, আর একটা নিচে নিল। গরম গরম চায়ে চুমুক দিয়ে যাচ্ছে সমানে। বাবার দিকে তাকাচ্ছে না। মোস্তফা সাহেব তখনও ছেলেকে দেখতে ব্যস্ত। ছেলেটা তার শুকিয়ে গেছে, ক্লান্ত বিষণ্ণ চেহারা হয়ে আছে। তার বুকটা জ্বলে পুড়ে ছারখার হতে লাগলো। এত কষ্ট করে এমন বড় রাজ্য দাঁড় করিয়ে কি হলো? এত টাকা পয়সা কামানোর কি মানে দাঁড়ায় যখন সন্তানেরা সেই টাকা ব্যবহার করে না? সাবিহা রিক্সা, বাস, অটো দিয়ে চলাফেরা করে, বাড়িতে 2-3টে গাড়ি থাকতেও। আর ছেলের কথা কি বা বলবেন? নিজেদের ফ্যাক্টরি বিজনেস ছেড়ে অন্যের কোম্পানিতে চাকরি করে। হতাশায় তিনি নির্বোধ হয়ে গিয়েছেন। তন্ময় জমিন থেকে নজর সরিয়ে বাবার দিকে তাকালো। খুব আদুরে কণ্ঠে প্রশ্ন করলো, কেমন আছো বাবা? মোস্তফা সাহেবের চোখ জোড়ায় জ্বালা করছে। তিনি ছেলের দিকে চোখ সরিয়ে নিলেন।
নিজের লালচে চোখ জোড়া লুকানোর বৃথা চেষ্টায় পড়ে রইলেন। অসহায় গলায় বললেন, সন্তান বাবাকে ফেলে রেখে গিয়ে জিজ্ঞেস করছে কেমন আছে তার বাবা। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। ভিজে কাপড় চোপড় পরে আছে এখনো, ঠান্ডা লেগে যাবে, বাসায় আসো। মা অপেক্ষায় আছে, ফিরতে হবে আমার বাবা। মোস্তফা সাহেব ছেলের দিকে তাকালেন। তন্ময় উঠে 2 কাপ চায়ের টাকা পরিশোধ করলো। যাওয়ার জন্য পা বাড়িয়েও দাঁড়িয়ে রইল। যেতে পারছে না মোস্তফা সাহেব, নিজেই বাড়ির দিকে চলে যাচ্ছেন। সে সেভাবে বসে থাকলে ছেলে তার যাবে না, ভিজে কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়ে থাকবে। ছোট থেকেই খুব নাজুক স্বভাবের, অল্পতেই ঠান্ডা জ্বর লেগে যায় ছেলেটার, রাতেই অসুস্থ হয়ে পড়বে ছেলেটা। চিন্তায় মোস্তফা সাহেবের বুকটা ব্যথা করছে। অয়ন ভেজা কাপড় চোপড় পরে এখনো বাসস্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে, তার সামনে বাইক। সাবিহার ছুটি হতে 5 মিনিট বাকি এখনো। অয়ন হুট করে হাঁচি দিয়ে উঠল। ঠান্ডা লেগে গিয়েছে তার, নাক টান টান করছে। বৃষ্টি থেমে গিয়েছিল, এখন আবার পড়ছে। টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। অয়ন এক ধ্যানে রাস্তায় তাকিয়ে রইল। তার অদ্ভুত এক ইচ্ছে জেগে উঠল। যদি সাবিহা শাড়ি পরে এমন বৃষ্টিটাতে ল্যাম্পপোস্টে রেখা অনুসরণ করে, তার হাতে হাত রেখে হাঁটে, কেমন হবে? বৃষ্টিতে ভেজা স্নিগ্ধ সাবিহাকে তখন কেমন দেখাবে? অয়ন কিছুক্ষণ আগে 2টো সিগারেট কিনে এনেছিল, সেটা ধরালো। বড় বড় কয়েকটা টান মেরে ধোঁয়া ছুঁড়ে মারলো মাথা উঁচু করে। আর চোখে খেয়াল করলো সাবিহা বেরুচ্ছে। আজ আর সিগারেট সরালো না, টেনেই যাচ্ছে। একসময় চোখে চোখ পড়ল, আলগোছে সিগারেট পাশেই ফেলে দিল। সাবিহা হুট করে রেগে গেল, কিন্তু তার রাগ কি নিয়ে আন্দাজ করতে পারছে না। অয়নের উপর সে চরম বিরক্ত। এই ভেজা কাপড় চোপড় পরে এখনো দাঁড়িয়ে, ছেলেটা কি পাগল? আর চোখে তাকালো। অয়নের টাই ঝুলে বুকের মাঝখানে দুলছে, চুলগুলো কপালের সামনে লেপ্টে আছে। আশ্চর্যজনকভাবে ভার্সিটির কোট ড্রেসে অয়নকে একদম বাচ্চা বাচ্চা লাগছে না, বয়স তুলনায় বেশ বড় বড় ভাব নিয়ে রেখেছে। সাবিহার চোখের সামনে অয়ন বাইকে উঠে বসেছে। বাইক স্টার্ট করে বসে, যাচ্ছে না, যেমন সাবিহার উঠে আসার অপেক্ষায়। সাবিহা না দেখার ভান করে দাঁড়িয়ে। মাত্রই বাস এসে থেমেছে সাবিহার সামনে। সাবিহা একবার বাসের দিকে তাকালো, তো একবার অয়নের দিকে। অয়ন সামনে তাকিয়ে, তার দিকে তাকাচ্ছে না। সাবিহা বাসের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার মন বিচলিত। ভেজা কাপড় চোপড় পরিহিত অয়নকে দেখে তার ইচ্ছে করছে না আর বাসে যেতে। বাস তার অপেক্ষা করলো না, চলে গেল। সাবিহা দাঁড়িয়ে তখনও। বৃষ্টি হচ্ছে। সাবিহার কথাই তাকালো অয়ন। তার উপরেই তো বৃষ্টি পড়ছে, সে কিভাবে না জানা যে বৃষ্টি পড়ছে? সাবিহা আকাশের দিকে তাকালো, মৃদু বৃষ্টি। এই বৃষ্টিতে বাইক চড়ে গেলে এক আলাদা অনুভূতি কাজ করবে। এই অনুভূতি সাবিহা উপভোগ করতে চায়। এগিয়ে গেল বাইকের দিকে। যখন অয়নের কাঁধে হাত রেখে পেছনে উঠে বসলো, অয়নের ঠোঁটে বিশ্বজয়ের এক অমায়িক হাসি ফুটে উঠল। সে এক টানে বাইক নিয়ে দূর দূরান্তে ছুটে চলল। সাবিহা প্রস্তুত ছিল না মোটেও। শক্ত করে ধরল অয়নের কাঁধ। ধীরে চালাও। অয়ন বলল। আমাকে শক্ত করে ধরুন সাবিহা। সাবিহার হৃদয় কেঁপে উঠল। সেই প্রথম তার নাম অয়নের মুখে শুনেছে, আগে কখনো নাম ধরে বলেনি। আমি তোমার বড়। অয়ন বৃষ্টির মধ্যে চেঁচিয়ে উঠল নিজের সর্বশক্তি দিয়ে। সাবিহা। সাবিহা ক্রোধের ভান করে শাসালো। অয়ন। অয়ন আরো জোরে তার নাম উচ্চারণ করলো। নিজের নাম যেন চারপাশ থেকে শুনছে সে। এই ব্যাকুল অনুভূতি কিভাবে অস্বীকার করবে? অয়ন শব্দ করে হাসছে। তার হাসির শব্দে সাবিহার ঠোঁটের কোণ উঁচু হয়ে আসছে। পরপর চোখ জোড়া বন্ধ করে ফেলল। বৃষ্টির ফোঁটা তার চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে। চুলগুলো খুলে গিয়েছে ততক্ষণে। ওড়না ছুটোছুটি করছে বিধায় সেটা পেঁচিয়ে নিল। অয়ন শব্দ করে বলল, আমাকে শক্ত করে ধরুন। এই না না, আমি ভয় পাই। ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরবেন, আমি তো তাই চাই। আমি কিন্তু নেমে যাব। আমি নামতে দিব না আপনাকে। বাইক আরো স্পিডে চলছে। ভয়ে সাবিহা কখন ঘনিষ্ঠ হয়ে বসেছে খেয়াল করেনি। তার দুহাত অয়নের দুকাঁধে, ভয়ে খামছে ধরে আছে সেখানটায়। অয়ন বৃষ্টির মধ্যে উচ্চস্বরে একটি গানের সুর তুলল।
সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাই ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। আশ্চর্যজনকভাবে অয়নের গলা খুব সুন্দর। গান গাওয়ার ভঙ্গিমা বলে দিচ্ছে সে প্রায়শই গান গায়। সাবিহার খুব করে ইচ্ছে হলো একটা সম্পূর্ণ গান অয়নের থেকে শুনবে। পরক্ষণেই নিজেকে মনে মনে করলো, লজ্জায় মাথা খেয়েছে। বুড়ো বয়সে একটা একটুখানি ছেলের মুখ থেকে গান শুনতে ইচ্ছে করে তার। নিজেকে নিজেই ঠেঙালো সাবিহা। তারপর রাস্তায় নজর রাখলো। তবে এই বৃষ্টির রাতে বাইকে বসে অয়নের মুখে শোনা এই গান মনে হয় না সে কখনো ভুলতে পারবে। তার বুকের ভেতরে ধুকপুক করতে থাকা হৃদয় তাকে ভুলতে দেবে না। অনেক রাস্তা ঘুরিয়ে ফিরিয়ে তারপর বাড়ির স্বামীর বাইক থামিয়েছে অয়ন। সাবিহা নেমে দ্রুত পায়ে বাড়িতে ঢুকে গেল। ফিরে তাকালো না। অয়ন তাকিয়েই রইল, তার ঠোঁটে দুষ্টু হাসি। তার মন বলছে সে একটু হলেও সাবিহার মন নাড়াতে সক্ষম হয়েছে। হঠাৎ সাবিহা ফিরে এলো, ধমকের সুরে বলল, এই ছেলে যাচ্ছে না কেন? ধমক দিয়েই সে ঘরে ঢুকে গিয়েছে। এবার অয়ন শব্দ করে হাসতে লাগলো। হাসতে হাসতে সে বাইক স্টার্ট করে এক টানে চলে গেল। আপাতত বাইক সে তন্ময়ের বাসার সামনে পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাবে, একটা লম্বা ঘুম দেবে। শাহজাহান বাড়ির 3 দুলাল আজ জ্বর ঠান্ডা নিয়ে বিছানায় পড়ে আছে। ডাক্তার আশরাফুল রাত 9টায় এসেছিলেন। অরু, সাবিহা এবং দীপ্ত এই 3 জনকে দেখে ঔষধ দিয়ে গেছেন। সাবিহা এবং দীপ্ত ঔষধ খেয়ে নিজেদের রুমে ঘুমিয়ে পড়েছে। কিন্তু অরু জ্বর নিয়ে বাড়ির আনাচে কানাচে ঘুরছে ফিরছে। আর তাকে বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে সুমিতা বেগম। হাতে পেলেই চট্টর মেরে দিতে পারেন। অরু ঘুরে ফিরে পৌঁছিয়েছে মোস্তফা সাহেবের রুমের দিকে। মোস্তফা সাহেব চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছেন অন্ধকার রুমে। অরু হুট করে দরজা খুলে মাথাটা ঢুকিয়ে দিল। মোস্তফা সাহেব ধরপড় করে বুকে হাত চেপে ধরলেন। আরেকটু হলে তিনি চিৎকার করে বসতেন। নিজেকে সামলে নিয়ে গম্ভীর স্বরে ধমক দিলেন, অরু। অরু ঘুমন্ত কণ্ঠে পড়ল, সরি চাচু। তারপর বোকাশোকা চেহারায় গম্ভীর ভাব নিয়ে উস্কো খুস্কো অবস্থায় মোস্তফা সাহেবের রুমের লাইট জ্বালালো। লাফিয়ে বিছানায় বসলো। পাশের জায়গা থাপড়ে মোস্তফা সাহেবকে বসতে ইশারা করলো। মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসলেন, অরু ফ্যালফ্যাল নয়নে তার পানে তাকিয়ে। তারপর আরেকটু চেপে বসলো তার দিকে। মোস্তফা সাহেবকে হাতের ইশারায় মাথাটা তার দিকে আনতে বলল। মোস্তফা সাহেব আস্তে এসে ফিসফিসিয়ে বলল, আমি জানি, কি? আমি জানি তুমি কেন চিন্তিত। কেন? তুমি তন্ময় ভাইকে নিয়ে চিন্তিত। আজ তন্ময় ভাই বৃষ্টিতে ভিজেছে না, তার তো নাজুক শরীর, অল্পতেই জ্বর ঠান্ডা তাকে কাবু করে ফেলে। আজ তো তার মুখর জ্বর উঠবে। তুমি নিশ্চয়ই জানতে চাও জ্বর কতটুকু উঠেছে, বেশি নয় কম। ডক্টর পাঠাবে নাকি এসব ভাবছো? শোনো আমি বলি। মোস্তফা সাহেব অরুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কপাল চাপড়ালেন। এই মেয়ে নিশ্চয়ই জ্বরে বোধগম্য হারিয়ে ফেলেছে, তাই তার সামনে এমন আবোল তাবোল বকার সাহস পাচ্ছে। ডান হাতের উল্টো পাশ অরুর কপালে ছুঁয়ে দিলেন। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। এই মেয়ের মাত্রাতিরিক্ত জ্বর উঠলে নিজের মধ্যে আর থাকে না, আবোল তাবোল বলে এবং করে। তার উপর ঘুমের মধ্যে কথা বলার অভ্যেস, আর হাঁটা চলা তো আছেই। মোস্তফা সাহেব নিচে নেমে আসলেন। সুমিতা বেগম তখন সোফার নিচে দেখছেন। মেয়েটা তার এখানে লোকালো নাকি? মোস্তফা সাহেবকে দেখে দ্রুত তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আরুকে পাচ্ছি না। আমার রুমে। সুমিতা বেগম মেয়েকে বকাঝকা করতে করতে উপরে উঠছেন। গিয়ে দেখেন মেয়ে তার ঘুমিয়ে পড়েছে বিছানার কোণায়, যে কোনো সময় ফ্লোরে পড়ে যাবে। এগিয়ে গিয়ে অরুকে ওঠালেন, তারপর নিয়ে চললেন নিজের রুমে। আজ বাবা মায়ের সাথেই ঘুমাবে সে। মোস্তফা সাহেব বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ড্রয়িং রুমে, যেমন মন স্থির করছেন। নিজেকে প্রস্তুত করে কল করলেন ম্যানেজারকে। ম্যানেজার আলামিন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। গভীর ঘুমের তাকে মোস্তফা সাহেব একটি কাজ দিলেন। ডাক্তার আশরাফুলকে নিয়ে এক্ষুনি 4 নম্বর লাইনের 6 নম্বর বাড়ির 5 নম্বর ফ্ল্যাটে যাবে এবং আমার ছেলেকে দেখে আসবে। ঔষধপত্র অন্যান্য যা লাগবে দিয়ে আসবে।
আদেশ দিয়ে তিনি পুনরায় নিচের রুমে চলে গেলেন। যতক্ষণ না ম্যানেজার আলামিন নিজের কাজ শেষ করে জানাবেন ততক্ষণ মনে হয় না মোস্তফা সাহেব আর ঘুমাবেন। ম্যানেজার আলামিন 6 নাম্বার বাড়ির সামনে দাঁড়িয়ে দারোয়ান গেট খুলছে না। অচেনা মানুষদের ঢোকার অনুমতি নেই। আলামিন বললেন 5 নাম্বার ফ্ল্যাটের একজন সদস্যকে ডেকে দিতে, তাহলেই হবে। দারোয়ান কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। ডাক্তার আশরাফুল মাত্রই ম্যানেজার আলামিনের পাশে এসে দাঁড়িয়েছেন। বারবার হাত ঘড়ি দেখছেন। তিনি সকাল থেকে ব্যস্ত রোগী দেখতে, এখনো বাড়ি ফিরতে পারেননি। তন্ময়কে দেখেই বাড়ি ফিরবেন। জবেদা বেগম পরপরই নিচে নেমে এসেছেন। দরজার সামনে এসে ম্যানেজার আলামিনকে দেখে চমকে উঠলেন। ম্যানেজার আলামিন সালাম জানালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার, এত রাতে আপনি এখানে? শুনেছি তন্ময়ের জ্বর, তাই ডাক্তার নিয়ে এসেছে। কার থেকে শুনলেন? ওরও বলছিল আর কি। জয়া বেগম তাদের ঢুকতে দিলেন, সাথে নিয়ে চললেন উপরে। তন্ময়ের মাত্রাতিরিক্ত জ্বর উঠেছে। তিনি এত রাতে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। ফার্মেসিও সব বন্ধ। বাধ্য হয়ে সকালের অপেক্ষা করছিলেন। এখন যেহেতু ডাক্তার নিয়ে এসেছে ম্যানেজার আলামিন, তিনি তার উপর ভীষণ কৃতজ্ঞ। সকাল সকাল ঘুম থেকে উঠে নির্লজ্জ অরু পেট ভর্তি গ্যাস্ট্রিক নিয়ে পুরো সিঙ্গারা সমুচা খাচ্ছে। তার চারপাশ ফিল আপ হয়ে আছে ব্যবহৃত টিস্যু দিয়ে। জ্বর কমেছে, তবে ঠান্ডা একটুও কমেনি। তাতে কি, কলেজ যেতে হবে না দেখে সে মহা আনন্দিত। সেই ঠান্ডা কি উপলব্ধি করতে পারছে না। সাবিহা এসেছে তার রুমে, এসে ছাতা দিয়ে বিছানার চারপাশে থাকা টিস্যুগুলো নিচে ফেলে দিল। তারপর অরুর পাশেই শুয়ে পড়ল। তারও আজ ছুটি। সকাল সকাল উঠে শুনছে তার বাবা অফিস থেকে সিক লিভ নিয়েছে। জ্বর নেই, তবুও তাকে রেস্ট নিতে হবে। কাজে যাওয়া যাবে না। অরু আপুর সামনে সমুচা ধরে পড়ল। একটু খাবা? না। সাবিহা উঠে বসলো। একটা সমুচা নিয়ে চিবুচ্ছে। চিবানোর ফাঁকে সে অরুর দিকে তাকালো। অরু তার দিকে আশাহত চোখে তাকিয়ে নজর ফিরিয়ে নিয়ে বলল, কি চিন্তা করছো তন্ময় ভাইকে নিয়ে, তাই না? মন আকুপাকু করছে তার খবরাখবর জানার জন্য। তাহলে চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। কিসের বেরিয়ে পড়ি? তুই যাবি এখন? গিয়ে দেখবি কি অবস্থা, তারপর আমাকে এসে জানাবি। যা। তাহলেই হলো। পারবো না, তুমি সঙ্গে না গেলে যাচ্ছি না। বাবা যেতে দেবে না। দেবে দেবে। বড় চাচুর মন এখন কটন ক্যান্ডির মতো, ছুঁয়ে দিলেই গলে যাবে। সাবিহা দ্বিধাবোধ করছে, তবুও তার দ্বিধা চুরমার করতে এসেছে দীপ্ত। হাফ প্যান্ট, টি শার্ট, মাথায় ক্যাপ এবং পিঠে ব্যাগ চেপে তৈরি হয়ে নিয়েছে। হাতে টিফিন বাক্স। তার কপালের থেকে ঝাঁকড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলল, মা, তন্ময় ভাইয়ের ফেভারিট ডিশ রান্না করে দিয়েছে, তাড়াতাড়ি চলো, 11টা বেজে গেছে। ওরু হাত জেরে উঠে দাঁড়ালো। গড় দুয়ার উতাল পাতাল করে তৈরি হচ্ছে। সাবিহার মন আঁকুপাকু করছে। সেও যেতে চায় বাইকে দেখতে, কিন্তু অরু সাবিহার হাত টেনে দাঁড় করালো। সাবিহা অলরেডি তৈরি আছে। সে অফিস যাওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। সেভাবেই সাবিহাকে টেনে নিয়ে যাচ্ছে অরু। ড্রয়িং রুমে টিফিন বাক্স হাতে দাঁড়িয়ে সুমিতা বেগম। অরু আসতেই হাতে ধরিয়ে দিল বাক্স। সেও তন্ময়ের পছন্দের একটি ডিশ বানিয়ে দিয়েছে। মোস্তফা সাহেব কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। হাতের প্যাকেটখানা অরুর হাতে দিলেন। তিনি এনেছেন মোল্লা হোটেলের কাঁকড়া ভাজা। এখানকার কাঁকড়া তন্ময় খুব পছন্দ করে। তারপর সাবিহার দিক তাকিয়ে শুধালেন, তুমি যাবে? না মানে বাবা। গেলে যাও, দেখে এসো। তারপর তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সাবিহা খানিক হাসল। বাবার যাওয়ার পানে তাকিয়ে রইল। মোস্তফা সাহেবের করা আদেশ ছিল কেউ যেন ও বাড়িটাই না যায়। কারণ আছে অবশ্য। তিনি ভেবেছেন হয়তো কারো দেখা না পেলে স্ত্রী সন্তান বেশি দিন আলাদা থাকতে পারবে না। তাদের ছাড়া ওদের মন টেকবে না। ঠিক চলে আসবে। কিন্তু তিনি ভুল। 2 বছর তো চলে গেল। এই দ্বিধার দেয়াল টপকে তিনি গেলেন না। আর স্ত্রী সন্তানও এলো না। যাওয়ার সময় অরুদের সাথে রবিও যোগ হয়েছে। তন্ময়দের ফ্ল্যাট এখান থেকে এখানেই 10 মিনিটের রাস্তা। তাই গাড়ি নিল না, হেঁটে চলেছে।
রাস্তার মোড়ে অ্যাজ ইউজুয়াল অয়ন দাঁড়িয়ে বন্ধুদের সাথে। অরুদেশ দেখে এবার এগিয়ে আসলো না, বরং দীপ্ত চেঁচিয়ে পড়ল, অয়ন ভাইয়া, আমরা তমনা ভাইয়ের বাসায় যাচ্ছি তাকে দেখতে। অয়ন খানিক হাসলো। অরু বলল, আমাদের সঙ্গে যাবে? যাওয়া যাবে বুঝি? অবশ্যই, এসে পড়ো। হাতে এত কিছু, সব তন্ময় ভাইয়ের জন্য বুঝি? আমারও তো জ্বর হলো, কই আমার জন্য তো কিছু আনলে না? অরু একটা টিফিন বাক্স অয়নের দিকে এগিয়ে দিল। এই নাও তোমার জন্য। অয়ন নিল, সাথে দীপ্তর হাতেরটাও নিয়ে নিল, কিন্তু সাবিহার হাতেরটা নিল না। ঠোঁটে হাসি ঝুলিয়ে সে সাবিহার পাশে হাঁটছে। আওয়াজ নামিয়ে নম্র সুরে জিজ্ঞেস করলো, রাতে জ্বর এসছে? মাথা ব্যথা আছে এখনো? আমার কিন্তু এখনো জ্বর শরীরে। সাবিহা আচমকা মাথা তুলে তাকালো অয়নের দিকে। অয়ন হেসে ফেলল, হেসে ভ্রুজোড়া উঁচু করে বলল, এই তো জ্বর সেরে গেল। সাবিহা চোখ মুখ অন্ধকার করে অয়নের সামনে এগিয়ে যাচ্ছে। জবেদা বেগম স্যুপ বানাতে ব্যস্ত। রান্নার ফাঁকে ফাঁকে তিনি ছেলেকে দেখছেন। তন্ময় তখনও ঘুমিয়ে। রাতে সিক লিভ নিয়ে রেখেছে অফিস থেকে, তার উপর জ্বর কমেনি, ঠান্ডা লেগে নাক লাল হয়ে আছে। জবেদা বেগম বিছানার কোণায় বসলেন, ছেলের কপালের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন। ওঠ বাবা, একটু কিছু খেয়ে ওষুধ নিয়ে তারপর না হয় শুয়ে থাক। তন্ময় নেড়ে চেড়ে উঠল। সে সময় ক্রমাগত কলিং বেল কেউ টিপে চলেছে। জবেদা বেগম ভরকে গেলেন। আসছি আসছি বলে তিনি দৌড়ে ছুটলেন দরজা খুলতে। চোখের সামনে সাবিহা দাঁড়িয়ে। তিনি নিজের চোখে যেমন বিশ্বাস করতে পারছেন না। অবাক চোখে তাকিয়ে সাবিহা এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। হুঁশ এলো জবেদা বেগমের। মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। অরু তাদের পাশ দিয়ে ঢুকে গেল ভেতরে। তার দাঁড়িয়ে থাকার সময় নেই। দীপ্ত এবং রুবিও তাই করল। শুধু অয়ন দাঁড়িয়ে মা মেয়ের কান্না দেখছে। একসময় কাঁদতে কাঁদতে জবেদা বেগমের চোখ গেল অয়নের উপর। তাকে দেখেই কান্না কোনো রকমে বন্ধ করলেন। লজ্জিত ভঙ্গিতে মেয়েকে ছেড়ে অয়নের মাথায় হাত রাখলেন। অয়ন সালাম জানাতেই তিনি সালামের জবাব দিয়ে বললেন, ভেতরে আসো। গতকাল তন্ময়ের বাইক বুঝি তুমি রেখে গিয়েছিলে? জি। এইভাবে কেউ রাখে? কই আমার সাথে দেখা অবধি করলে না? রাত হয়ে গিয়েছিল ভীষণ। হ্যাঁ, সেটাও ঠিক। এখন এসে ভালো করেছো। দুপুরে খেয়েই যাবে বলে দিলাম। অয়ন হাসল। আর চোখে দেখল সাবিহা বাম পাশের একটি রুমে যাচ্ছে। সেখানে অরু, দীপ্ত, রুবিও ঢুকেছে। নিশ্চয়ই তন্ময়ের রুম সেটা। অয়ন সেদিকেই পা বাড়ালো। সাবিহা তন্ময়ের পাশে বসেছে। রুবি চেয়ার টেনে বসেছে। দীপ্ত বিছানার ওপর বসেছে। আর অরু তন্ময়ের পড়ার টেবিল ঘাটাঘাটি করতে ব্যস্ত। হাতিয়ে খুঁজে বের করেছে তন্ময়ের ডায়েরি। বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকা তন্ময় হালকা চোখ খুলে আগে অরুকে ধমকে উঠল, আবার টেবিল থেকে দূরে যা। অরু কেবলই ডায়েরিটা হাতে নিয়েছিল। তন্ময়ের হুঙ্কারে সেটা ফেলে এক লাফে দরজার সামনে চলে এলো। সাবিহা হেসে প্রশ্ন করল, এখন একটু ভালো লাগছে ভাইয়া? এটাকে সাথে এনেছিস কেন? ওকে দেখেই আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। অরু ভীষণ কষ্ট পেল। অভিমানী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। সাবিহা পিছু ডাকলো, ওরু, উফ ভাইয়া, এভাবে কেউ? তার বলার পূর্বেই অরু মাথাটা ঢুকিয়ে তন্ময়কে ভেঙিয়ে চলে গেল। সাবিহা গলায় থাকা কথাগুলো হজম করে ফেলল। কার সাপোর্ট টানতে নিয়েছিল সে? তন্ময়ের গম্ভীর মুখের ঠোঁটের কোণে স্মিত হাসি দেখা গেল। দীপ্ত বলল, আমি মাথাটা টিপে দেই। তন্ময় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ফ্লোরে পড়ে থাকা ডায়েরি উঠিয়ে সেলফের ভেতরে ঢুকিয়ে রাখলো। বলল, ফ্রেশ হয়ে আসি, বস তোরা। মায়ের কাছে যাই। তুমি এসে দেখো তোমার জন্য কত কিছু পাঠিয়েছে চাষিটা। আসছি। সাবিহার পেছন পেছন অয়নও ড্রয়িং রুমে চলে এসেছে। অরু তখন টিভি দেখতে ব্যস্ত। অয়ন ঠিক তার পাশেই বসলো। জবেদা বেগম রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছেন। ফ্রিজ খুলতেই তার চোখ মুখ অন্ধকার। গরুর গোস্ত নেই।
অনেক সবজিও শেষ, কি রান্না করবেন? ছেলেটাকে বাজারে পাঠাবেন, তারও উপায় নেই। অসুস্থ শরীর নিয়ে কি বাজারে যাওয়া সম্ভব? সাবিহা হুট করে মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে, ফ্রিজে চোখ বুলিয়ে বলল, কি আনতে হবে আমি বলো, এনে দিচ্ছি। পারবি? পারবো না কেন, তুমি লিস্ট করে দাও, যাবো আর আসবো। একা যাস না। অয়ন মন দিয়ে টিভি দেখছিল না, তাই জয়া বেগমের কথাগুলো শুনে নিয়েছে। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল। আমি যাই। জবেদা বেগম হেসে বললেন, অয়ন যাবে বলেছে। সাবিহা, ওকে সাথে নিয়ে যা। সাবিহার চোখ মুখে সংকোচ দেখা যাচ্ছে। সে চাইছে না অয়নের সাথে যেতে, মোট কথা সে চাচ্ছে না অয়নের আশেপাশে থাকতে। কিন্তু ভাগ্য ঘুরে ফিরে তাকে এমন পরিস্থিতিতে কেন ফেলছে? সাবিহার এসব চিন্তা ভাবনা নিতে আর ভালো লাগছে না। ওরও ছাদে এসেছে, ছাদে একটা ছেলে দাঁড়িয়ে। ছেলেটাকে মুহূর্তেই চিনে ফেলল সে। এই ছেলেটা তো ছিল সুমনার সাথে গতকাল। এই ছেলেটার নাম নিলয়। নিলয় আর সে একই ক্লাসের। নিলয়কে দেখেই তো অয়ন বলেছিল চরিত্র ভালো না। ওরও আলগোছে চলে যেতে চাচ্ছিল, অথচ তাকে দেখে ফেলে নিলয় এগিয়ে আসলো। আরে অরুজে, কি অবস্থা? ভালো। আজ কলেজ যাও নাই? না ভাই, বৃষ্টিতে ভিজে জ্বর কাঁদা আমি। ওরও মনে মনে বকলো, শালা সারা রাত রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানলে জ্বর তো বাঁধবেই। মুখে বলল, ও। নিলয় কথায় কথায় অরুর খুব কাছে চলে আসার চেষ্টা করছে। অপ্রস্তুত অরু পিছিয়ে গেল কিছুটা। তন্ময় তাওয়াল হাতে মাত্রই ছাদে উঠেছে। তাকে দেখে নিলয় সরে গেল। হাসার চেষ্টা করে কিছু বলতে নিচ্ছিল, তার পূর্বেই আচমকা তন্ময় তার কলার চেপে ধরল। লম্বা চওড়া সুঠাম দেহের তন্ময়ের সামনে নিলয় ছোট মাছ যেমন। আশেপাশেও যেন না দেখি ওর, মনে থাকবে? জি ভাই। বলছি না, ওয়ার্নিং দিচ্ছি, যা ভাগ। নিলয় যেতে নিয়ে অরুকে ঘুরিয়ে দেখে নিল। অরু তখন তন্ময়কে দেখতে ব্যস্ত। গোসল সেরে এসেছে, চুল ভেজা ভেজা, হাফ প্যান্ট আর টি শার্ট পরে সে, হাতে তাওয়াল, অন্য হাতে ফোন। অরুর বুকের ভেতর ধরপড় শুরু হয়েছে। তন্ময় ঘুরে দাঁড়ালো তার দিকে। এই ছেলে থেকে 100 হাত দূরে থাকবি, আর এখানে আসলে ছাদে উঠবি না। নিচে নাম এখন। ছেলেটা লুইচা, তাই না? আমি জানি মেয়েদের সাথে খারাপ কাজ করে তার ভিডিও করে, ক্যারেক্টারলেস। তন্ময় আচমকা অরুর কান টেনে ধরল। এত কিছু কিভাবে শিখেছিস? অরু ভয়ে রয়ে শুয়ে বলল, মানুষজন থেকে। লজ্জা? আপনাকে বলি নাই তো, ওই নিলয় রে। তন্ময়ের শান্ত মস্তিষ্ক অশান্ত হয়ে গেল মুহূর্তেই। অরুকে রেখে হুড়গুড়িয়ে নেমে গেল। অরু তার পিছু দৌড়ে চলেছে আর বলছে, আপনাকে বলি নাই তো, আপনি কি ভাবছেন আমারে বলেন? কথাগুলোর মাঝখানে তন্ময় থেমে গেল। সিঁড়িতে দাঁড়ানো অবস্থায় ঘুরে অরুকে সিঁড়ির রেলিংয়ে আটকে ধরল। তার সুঠাম হাত দুটো অরুর দুপাশে রয়েছে। ঝুঁকে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অরুর চোখাচোখি হলো। ধীর স্বরে বলল, আমাকে যেদিন বলবি সেদিন তোকে লুচ্চামের ABC শিখিয়ে দেব। তারপর সে চলে গেল। অরু পাথরের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। কথাগুলো তার মস্তিষ্ক এখনো বুঝে উঠতে পারেনি, বুঝতে পেরে আর হজম করতে পারছে না। সে এমন কথা আসলেই প্রত্যাশা করেনি। সাবিহার অন্ধকার চোখ মুখ দেখে অয়ন বলল, বাইক নিয়ে আসি, 5 মিনিট লাগবে। সাবিহা কাট কাট গলায় জবাব দিল, না। তাহলে রিক্সাটা কি? এবার সাবিহা জবাব দিল না। জবাব না পাওয়াকে হ্যাঁ ধরে নিল অয়ন। একাই মোড়ের দিকে রওনা হলো। রিক্সা নিয়ে তাতে চড়ে বসলো। রিক্সা এসে থেমেছে সাবিহার সামনে। সাবিহা কিছুক্ষণ অয়নের পাশের একটুখানি জায়গার দিক চেয়ে রইল। এতটুকু জায়গায় কি বসতে পারবে? অতটুকু জায়গায় বসলে লেপ্টে থাকতে হবে অয়নের সাথে। আগের দিনগুলো হলে সমস্যা হতো না, ছোট ছেলে ভেবে অগ্রাহ্য করত বিষয়টি, কিন্তু এখন তার আসলেই বেশ অদ্ভুত লাগতে শুরু করেছে। চোখ মুখ গম্ভীর করে উঠে বসল।
সঙ্গে সঙ্গে উপলব্ধি করলো অয়নের শরীরের স্পর্শ। রিক্সা চলতে শুরু করেছে। সাবিহা খেয়াল করলো তার পেছনের দিকে অয়ন হাত দিয়ে রেখেছে। হাতটা তার শরীরে স্পর্শ করছে না, তবে মনে হচ্ছে সে অয়নের বাহু ডোরে সীমাবদ্ধ। এভাবে প্রেমিক প্রেমিকা রিক্সায় চড়ে। তারা কি প্রেমিক প্রেমিকা নাকি? সাবিহা বলল, হাত সরাও। স্পর্শ লাগছে? লাগবে না তার গ্যারান্টি কি? গ্যারান্টি দিচ্ছে না, তবে রিক্সা ধরে না রাখলে আমি পড়ে যাব। এতটুকু জায়গায় বসা যায় নাকি? এই ছেলে, তুমি তো পুরো রিক্সা জুড়ে বসেছো। এভাবে জেগিয়ে বসে আমাকে দেখো আর তোমাকে দেখো। আমি কি মেয়ে মানুষ যে এভাবে বসবো? চিমিয়ে বসবার অভ্যাস আমার নেই। তাহলে আমি আরেকটা রিক্সা নিব। অয়ন চুপ পেরে গেল। মেয়ে মানুষের সাথে তর্কে পেরে ওঠা অসম্ভব। সে আরাম আয়েসে সেভাবেই বসে থাকলো। রিক্সা উঁচু নিচু জায়গায় গেলে দুজনের শরীরে হালকা স্পর্শ করছে। সাবিহার হৃদয় কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, এবং এই হৃদয় কাঁপা নিয়ে সে নিজেই নিজের কাছে বেশ লজ্জিত। বারবার মস্তিষ্ক জানান দিচ্ছে তার পাশের ছেলেটি একটা বাচ্চা, অথচ মন মস্তিষ্কের কথা শুনছেই না। দোটানায় ভুগতে থাকা সাবিহার দিকে তাকালো অয়ন। হুট করে সাবিহার চোখের সামনে পড়া চুলগুলো সরিয়ে কানের পিছনে গুঁজে দিল। সাবিহার গলা শুকিয়ে কাটকাট, অপ্রস্তুত গলায় ধমকে উঠল, অয়ন। ও মিস্টেক। অয়ন হাসি হাসি ঠোঁটে তাকিয়ে সাবিহার গোলাপি ঠোঁট জোড়ায় চোখ পড়তেই হুট করে বলল, সিগারেট খেয়েছেন কখনো সাবিহা? না। ইচ্ছে আছে খাওয়ার? জি। আমার একটা সিগারেট খেতে ইচ্ছে করছে, খাবো? রিক্সা থেকে নেমে যা ইচ্ছা করো। অয়ন একটা সিগারেট বের করে হাতে নিয়ে রাখলো। তার ইচ্ছে করছে এটা জ্বালিয়ে ঠোঁটে ধরতে, কিন্তু নিজেকে সংযত করলো। সিগারেটে আঙ্গুলের ফাঁকে ফাঁকে নাড়িয়ে বলল, আপনার সাথে থাকলে আমার মাথা ঠিক থাকে না। মাথা ঠিক করতে সিগারেটের প্রয়োজন। তোমাকে থাকতে বলছে কি? আপনি এই তো এভাবে তাকালে না থেকে পারা যায়? উপরে বিরক্ত প্রকাশ করা সাবিহার হৃদয় তোলপাড় খেলাতে মেতে হঠাৎ সামনে থেকে মেয়েলি কণ্ঠের ডাক ভেসে আসলো। অয়নের সাথে সাবিহাও তাকালো। একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে সামনে, অয়নের সমবয়সী হবে, হাত তুলে অয়নকে ডাকছে। অয়ন প্রশ্ন করলো, কি হয়েছে লামিয়া? জরুরি দরকার। তোমার ফোন কই? আমি তোমাদের বাসার সামনে যেতে নিচ্ছিলাম। সাইলেন্ট? এখনই দরকার? প্লিজ, খুব দরকার। অয়ন সাবিহার দিকে তাকালো। সাবিহার চোখ মুখ শক্ত। সে অন্য পাশে ফিরে বলল, যাও, আমি একাই যেতে পারবো। অয়ন নেমে গেল। মানিব্যাগ বের করে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বলল, 3 রাস্তার মোড়ে গরুর গোস্তের দোকানের সামনে থামাবেন। তারপর ঘুরে সাবিহাকে বলল, আমি আসছি 5 মিনিটের মধ্যে। প্রয়োজন নেই, আমি একাই পারবো। চলুন ভাইয়া। রিক্সা চলছে। আর চোখে সাবিহা দেখলো অয়নের সামনে এসে দাঁড়ানো মেয়েটিকে। দুজনকে একসঙ্গে মানাচ্ছে। সমবয়সী তারা মানাবেই তো। সাবিহা নজর ফিরিয়ে সামনে তাকালো। তার বুকের ভেতর হাহাকার করছে। অদ্ভুত এক খারাপ লাগা গ্রাস করছে তাকে। নিজেকে শান্ত করার চেষ্টা করছে অনবরত। রিক্সা থেমেছে গোস্তের দোকানের সামনে। রিক্সা থেকে নেমে সাবিহা আশেপাশে তাকালো, যেন শেখারও প্রত্যাশা করছে। দোকানের সামনে লোকজন নেই তেমন। সময় নিয়ে 2 কেজি গরুর গোস্ত নিয়েছে। পাশের মুরগির দোকান থেকে 2টো দেশি মুরগি নিয়েছে। ব্যাগ দুটো নিয়ে হাঁটা দিবে তখনই তার সামনে রিক্সা এসে থেমেছে। অয়ন ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, উঠে আসুন। সাবিহা ঠাই দাঁড়িয়ে রিক্সায় না চড়ে অন্যদিকে হাঁটা দিল। অয়ন উপায় না পেয়ে নেমে গেল। রিক্সা ভাড়া দিয়ে দৌড় লাগালো সাবিহার পেছনে। পাশাপাশি হাঁটতে লাগলো। সামনে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাঁচা বাজার আছে। হয়তো সাবিহা সেখানেই যাচ্ছে। পাশাপাশি হাঁটতে নিয়ে যথাসম্ভব নিজেকে অয়ন থেকে দূরে দূরে রাখার চেষ্টা করছে। অয়ন সাবিহার মন খারাপের বিষয়টি ধরতে পারেনি এখনো। সে মনে সাবিহাকে স্পেস দিয়েছে। নিজেকে সামলে রেখে সাবিহার আর তার মধ্যে জায়গা রেখে হাঁটছে। সেধে কোনো কথা সেও বলছে না। বয়স অল্প হলেও অয়ন বেশ লম্বা চওড়া, 5 ফিট 4 ইঞ্চি। সাবিহা অয়নের বুক পর্যন্ত পড়ছে।
তাকাতে নিলে মাথা উঁচু করতে হয়, বিধায় তাকানোর সাহস পায়নি সাবিহা। আর চোখে দেখলো অয়ন তার বাম পাশে চলে এসেছে, তার এপাশ দিয়ে মানুষজন যাচ্ছিল হয়তো তাই। অয়ন বলল, মেয়েটা আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। সবই কল ধরছে না, তাই ডেকেছিল আমায়। আমাকে বলছো কেন? আমার মনে হয় আপনি কষ্ট পেয়েছে মেয়েটিকে আমার পাশে দেখে। সাবিহার পা ছোড়া থেমে গেল, রেগে তাকালো অয়নের দিকে, বলল, মানেবিহীন কথাবার্তা বলবে না একদম। আমি বলছি আমার মনে হয়, সিওরিটি দেয়নি তো। অয়ন দুষ্টু হেসে পুনরায় বলল, ওর আর ইউ রিয়েলি বোদাট বাই হার? তুমি এসব আজগবি কথা বলা বন্ধ করবে? অয়ন হেসে চুপ রইল। তারা একে একে সবকিছু কিনে ফেলেছে, সব বাজার সদাইগুলো অয়ন একাই হাতে নিয়েছে। সাবিহার দুহাত খালি, এদিকে অয়নের দুহাতে জিনিসপত্র থাকায় ঘাড়ের পাশটা চুলকাতে পারছে না, কপালের চুলগুলোর কারণেও সুরসুরি লাগছে। তাই সাবিহার সামনে ঘাড় নামিয়ে বলল, এখানটায় চুলকে দিন তো। সাবিহা বিরক্ত সুরে বলল, আমার হাতে দাও, তারপর নিজেরটা নিজে করো। অনেক হেভি, পারবে না নিতে। আপনি বরং আমাকে একটু চুলকে দিতে সাহায্য করুন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাবিহা অয়নের ঘাড়ের পাশে হাত ছোঁয়ালো। তার ছুঁয়ে দিতেই অয়ন শব্দ করে ইস বলে উঠল। চুলকে দিতে বলছি, ছুঁয়ে দিতে না। এভাবে ছুঁয়ে দিলে আমার কিচিমিচি হয়। আশ্চর্য, তুমি চুলকে দেবার সময় কোথায় দিলে? অয়ন, একদম ফাত্রামি করবে না। অয়ন শব্দ করে হেসে বলল, আজ এত চুলকাচ্ছেন কেন?